টরন্টো ভিত্তিক সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম পাঠশালার আজকের আসরে স্বাগত জানাই। আপনারা যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন প্রত্যেককে। আপনারা জানেন আজ এ.জি. স্টকের মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি বইটি নিয়ে আলোচনা হবে। চলুন আমরা বইটির প্রচ্ছদ দেখে নিই একটিবার। এই বইটি নিয়ে আমাদের আজকের আলোচনা। আজ আমাদের সম্মানিত আলোচক, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং সাহিত্যে অবদানের জন্য 21 পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। স্যার, আপনাকে সাদরে বরণ করে নিই আজকের এই আয়োজনে। স্যারের কাছে আমরা আবার আসছি। আপনারা জেনেছেন পাঠশালার আজকের আসরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে নিবেদিত এবং একই সঙ্গে আজকের আসরটি পাঠশালার ৪র্থ বর্ষপূর্তি আসরও। চলুন এক নজরে দেখে নিই পাঠশালার 4 বছরের পথ চলা একটি ছোট্ট ভিডিও ক্লিপে। এবারে চলে আসি আমাদের আলোচ্য বিষয়ে। স্যারের কাছে আসছি আরেকটু পরে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী আন্দোলনে একাত্ম, ভারত উপমহাদেশের প্রতি আগ্রহী এমি জেরাল্ডিন স্টক নামে বিলেতের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সের এক ছাত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপনিবেশ বিরোধী ছাত্র ফোরামের প্রতি রোববারের সান্ধ্য বিতর্ক সভায় নিয়মিত হাজিরা দিতেন। তিনি অর্থাৎ মিস স্টক তাঁর বন্ধুদের বলেছিলেন তিনি ভারতে শিক্ষকতায় আগ্রহী, তবে পরাধীন ভারতে না, ব্রিটিশ শাসনমুক্ত স্বাধীন ভারতে। 1947 সালে সেই সুযোগ এসে যায়। মিস স্টক তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে বিভাগ প্রধান হিসেবে যোগ দেন এবং 1947 থেকে 1951 এই 4 বছর সেখানে শিক্ষকতা করেন। আবার সদ্য স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই বিভাগে অধ্যাপনা করেন 1972-1973 এই সময়কালে। 20 বছর উত্তর উপনিবেশবাদী অধ্যাপক হিসেবে আরও কয়েকটি দেশের বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে শিক্ষকতার পর তিনি অবসর নেন। ইংল্যান্ডের এক নির্জন গ্রামে 1970 সালে রচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে স্মৃতিচারণমূলক বই মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি।
1947 to 1951। বইটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় 1973 সালে। বইয়ের ভূমিকায় প্রফেসর স্টক পাঠকদের মনে করিয়ে দিয়েছেন বারবারই এটি স্মৃতিকথন, ইতিহাস না, গবেষণা না। কিন্তু তাঁর স্মৃতিকথন শেষমেশ 1940-এর দশকের শেষ, 1950-এর দশকের শুরুর সময়কালে ব্রিটিশ শাসন থেকে সদ্য স্বাধীনতা পাওয়া এক দেশের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক চালচিত্রের এক মূল্যবান সাক্ষ্য হয়ে দাঁড়ায়। মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি বই গুরুত্বপূর্ণ, কারণ দেশভাগ পরবর্তী পূর্ব পাকিস্তানের উত্তাল সময় এবং যে বিষয়গুলো বাঙালির প্রতিবাদ আন্দোলনকে ভাষা আন্দোলনের পথ বেয়ে স্বাধীনতা আন্দোলনের দিকে ধাবিত করেছিল সেসবের বয়ান এতে আছে। দ্বিতীয়ত, বইটির অনন্য এথনোগ্রাফিক চরিত্র। প্রফেসর স্টকের সাহচর্যে আসা প্রতিটি মানুষ, প্রতিটি ঘটনা, প্রতিটি জায়গার অনুপুঙ্খ বিবরণ আছে বইটিতে। তৃতীয়ত, এটি নির্মোহ বহিরাগতের দৃষ্টিকোণ থেকে লেখা আমাদের উপমহাদেশের ইতিহাস পাঠ। চতুর্থত, এটি সব বয়সী নারীদের জন্য অনুপ্রেরণারও, যারা অপ্রথাসিদ্ধ ও মুক্ত জীবনযাপন করতে চায়। পঞ্চমত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাপিয়েও বইটির ক্যানভাস অনেক ব্যাপ্ত। এবং ষষ্ঠত, সবচেয়ে লক্ষণীয় ব্যাপার, শিক্ষা ব্যবস্থার ব্যাপারে প্রফেসর স্টকের ইতিবাচক ও নেতিবাচক দুই পর্যবেক্ষণই এখনও দুই বাংলাতেই যে কতটা প্রাসঙ্গিক তা দেখে চমকে যেতে হয়। একাডেমিক ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্রোহ, প্রতিবাদ, বিপ্লবের অনন্য প্ল্যাটফর্ম ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষের মাইলফলক পার হল। এখনই যথার্থ সময় সেসব লেখার দিকে ফিরে তাকানো, যেখানে উঠে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের সবিস্তার বৃত্তান্ত। যে সময়টায় সর্ব অর্থে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সগৌরব অস্তিত্ব জানান দিচ্ছিল, সে সময়ের ইতিবৃত্ত সবচেয়ে সার্থকভাবে ধরা আছে যে গুটিকয় দু এক বইয়ে। এজি স্টকের মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি বইটি তার অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে এজি স্টকের মেমোয়ার্স অফ ঢাকা ইউনিভার্সিটি বইটি ঘিরেই পাঠশালার আজকের আসর। আলোচনা করবেন, আমি আগেই বলেছি, এজি স্টকের MA ক্লাসের ছাত্র, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত এবং সাহিত্যে অবদানের জন্য 21 পুরস্কার প্রাপ্ত কথা সাহিত্যিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আমি স্যারের কাছে আলোচনায় যাবার আগে স্যারের সম্পর্কে দু একটি কথা বলে নিচ্ছি। সত্যি বলতে সৈয়দ মঞ্জুরুল ইসলামের কে পরিচয় করানোর কিছু নেই, পরিচয় করিয়ে দেবার কিছু নেই। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম একাডেমিক ও সাহিত্যিক মহলে অত্যন্ত পরিচিত এবং শ্রদ্ধার নাম। তারপরেও আমাদের যারা নতুন দর্শক শ্রোতা তাদের জন্য আমি দু চারটে কথা বলছি। ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসেবে অবসর নিয়েছেন। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টসে অধ্যাপনা করছেন। ডক্টর মঞ্জুরুল ইসলামের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয় ও কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয়ে। কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে তিনি PhD করেন। একাডেমিক পরিচয়ের বাইরে তার একটি বড় পরিচয় আছে, সেটি হচ্ছে তিনি একজন কথা সাহিত্যিক এবং শিল্প ও নন্দন তত্ত্ববিদ। তাঁর ছোট গল্পের সংকলন প্রকাশিত হয়েছে ঢাকা ও কলকাতা থেকে। তাঁর 5টি উপন্যাস ও বেশ কয়েকটি ছোট গল্প সংকলনের পাশাপাশি বাংলাদেশের শিল্পকলা ও শিল্পীদের নিয়ে ইংরেজি ও বাংলায় বেশ কয়েকটি বই রয়েছে। ডেইলি স্টার বুকস 2013 সালে তার নিজের অনুদিত কয়েকটি গল্প নিয়ে দ্য মারম্যানস প্রেয়ার অ্যান্ড আদার স্টোরিজ নামে বই প্রকাশ করেছে। ঢাকা ট্রান্সলেশন সেন্টার 2020 সালে অ্যাবসার্ড নাইট নামে তার উপন্যাসের অনুবাদ গ্রন্থ প্রকাশ করেছে। স্যার, এর অ্যাবসার্ড নাইটের বাংলাটা? এটা হচ্ছে আজগুবি রাত। আজগুবি রাত উপন্যাসটির ইংরেজি অনুবাদ অ্যাবসার্ড নাইট নামে প্রকাশ করেছে। 2005 সালে প্রকাশিত প্রেম ও প্রার্থনার গল্প নামে তার ছোট গল্পের সংকলন এর পরের বছরই প্রথম আলোর বর্ষসেরা বইয়ের পুরস্কার পায়। সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারের আরও কিছু আনুষ্ঠানিক প্রাপ্তি আছে, খুব বড় মাপের, আমি সেগুলো বলছি। 1996 সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান এবং 2018 সালে সাহিত্যে অবদানের জন্য 21 পদক পান।
আমরা এখন বইয়ের আলোচনায় চলে যাব। স্যার, আপনার কাছে আসছি। অনেক ধন্যবাদ। প্রথমে এই পাঠশালায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি দেখেছি যে গত 4 বছরে পথ চলা খুবই সমৃদ্ধশালী ছিল। প্রচুর বক্তা এসেছেন যারা অত্যন্ত সমীহ করেন মানুষজন, তাদের পাঠকরা, তাদের শ্রোতারা। আমার ঠিক আগেই ছিলেন সলিমুল্লাহ খান, তিনি তো বিখ্যাত পণ্ডিত। আমি দেখেছি তরুণ অনেকেই যোগ দিয়েছেন, যারা খুব তরুণ নয় কিন্তু লেখার দিক থেকে অনেক তরুণ। আমি দীপেন ভট্টাচার্যের গল্পের আমি খুবই ভক্ত। মাহরিন ফেরদৌস, তাকেও দেখলাম, তারও গল্প লেখার আমি খুবই যখন পাই পড়ি। খুব যে বেশি পড়তে পারি তা না, কারণ শিক্ষকতা এমন একটা পেশা যে চাইলেও নিজের পছন্দের বই সবসময় পড়া যায় না। আর এখন তো অনলাইন যে শিক্ষণ পদ্ধতি চলছে, একেবারে একটা ভিন্ন পৃথিবীতে যেন বাস করি, যাকে ভার্চুয়াল ওয়ার্ল্ড বলা হয়। কিন্তু আমি ল্যাপটপের স্ক্রিনে পর্দায় দেখতে পাচ্ছি ছোট ছোট ছবি, তারা সব অডিও, তাদের মাইক্রোফোন অফ করে বসে আছে। আমি এই শূন্যতার দিকে তাকিয়ে ক্লাস নিচ্ছি। এই অভিজ্ঞতা আমার জীবনে কখনো হওয়ার কথা ছিল না, একটা পরাবাস্তব অভিজ্ঞতা। তার ভিতর দিয়ে সময় করে নেওয়াটা খুব মুশকিল হয়ে গেছে। আর এখন মানুষ ধরে নেই যে আমি রাত দিন সবসময় অনলাইনে যুক্ত হতে পারবো, ফলে আমার দিনের যে একটা রুটিন ছিল সেটি অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমি আশা করি যাদেরকে আপনি নিয়ে এসছেন তাদের সবারই বই সংগ্রহ করে আমি আবার পড়ব। আর যে বইটা নিয়ে আজকে আলোচনা হবে সেই বইটি একটি অসাধারণ বই। এটি শুধু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে একটা পাঠ্য হিসেবে আমরা বিবেচনা করতে পারি না, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতেও এই বইটি একটি উল্লেখযোগ্য আকর গ্রন্থ বলে বলতে পারি আমি। কারণ মনে রাখতে হবে তিনি বাইরে থেকে এসেছিলেন, বাইরে থেকে এসে 3.5 বছরের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন। সেই সময় চেষ্টা করেছেন নির্মোহ দৃষ্টিতে বাংলাদেশের রাজনীতিকে পড়তে, কিন্তু যে সমস্ত মন্তব্য তিনি করেছেন প্রত্যেকটি মন্তব্য খুব যুক্তিবাদী মনের একজন মানুষের যুক্তিকে পাশ কাটিয়ে যেন তার কিছু আবেগেরও প্রকাশ ঘটিয়েছে। তিনি ছাত্রছাত্রীর আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এক জায়গায় এমনও বলেছেন যেটি তার পক্ষে এই বিচারে আসার কোনো কারণ নেই, যে তিনি বলছেন উর্দু থেকে বাংলা ভাষা অনেক ভালো একটি ভাষা। তিনি নিজেই বলছেন তিনি দুটি ভাষার একটা ভাষাও জানেন না। তারপরে যে মন্তব্যটি করলেন তার কারণটা হচ্ছে এটি, যে তিনি জানতেন এই ভাষাটি জীবনের সঙ্গে সম্পর্কিত। উর্দু ভাষা নিয়ে তার কথা আছে, মন্তব্য আছে, কিন্তু বাংলা নিয়ে তার যে ভালোবাসাটা এটি অবিশ্বাস্য। তো এই বিষয়গুলি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মনে রাখতে হবে তিনি কোনো ম্যাম সাহেব হিসাবে এই উপমহাদেশে আসেন। ম্যাম সাহেব বলে একটা গোষ্ঠী ছিল যারা খুব বড় বড় সরকারি কর্মকর্তাদের, ব্রিটিশদের স্ত্রীরা ছিলেন। তাদের তো জীবন অভাব বলে তাদের জীবনে কিছুই ছিল না, কিন্তু করারও কিছু ছিল না। ওই বাগানে বিকেলবেলা চায়ের পার্টি করেই তাদের সময় কাটত, এবং তাদের আচরণে যে ঔদ্ধত্য থাকতো, মানুষ থেকে বিশাল দূরত্ব থাকতো, তার কিছুই এজি স্টকের জীবনে ছিল। আমি তাকে এই বইটি পড়ার সময় আমার খুব মনে হয়েছে আমি তাকে সামনাসামনি দেখেছি শুধু নয়, তার সঙ্গে কথাও বলেছি, আলাপ করেছি। এবং তিনি তার যে বই লিখেছেন, ইয়েটসের উপর একটা বই লিখেছেন, খুবই মূল্যবান একটা বই তিনি লিখেছেন ইয়েটসের উপর। সেই ইয়েটসের বইটা তিনি আমাকে পড়তে দিয়েছিলেন। তো আমি যখন কুইন্স ইউনিভার্সিটিতে আসি পিএইচডি করার জন্য, প্রথমে ভেবেছিলাম শেক্সপিয়ার নিয়ে পড়াশোনা করব। পরে আমার সুপারভাইজারের হাতে পড়ে আমাকে মত পরিবর্তন করতে হলো। কিন্তু এই যে স্টকের উৎসাহের কারণে আমি ইয়েটসকে নিলাম আমার বিষয় হিসাবে। ফলে আমার জীবনেও তার একটা বড় প্রভাব ছিল। আর তিনি 1 বছরের মতো ছিলেন, 72 সালের মাঝামাঝি এসছেন, 73 সালের মাঝামাঝি চলে গিয়েছেন। সেই সময়টা খুব কঠিন একটা সময় ছিল আমাদের জন্য। সেই সময়ও ছাত্র আন্দোলন হচ্ছে। তিনি তখনও বলছেন যে তোমাদের আসলে বিশ্ববিদ্যালয়কে একেবারে ভিন্ন চোখে তোমরা দেখো,
পশ্চিমে এই অবস্থানে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে না। তিনি বলেন, আমি ভেবেছিলাম একটা দেশের স্বাধীনতা পর্যন্ত এসে বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব চরিত্রে ফিরে যাবে, অর্থাৎ জ্ঞান উৎপাদন করা, একটা নির্মোহ অবস্থানে থাকা, অর্থাৎ এক ধরনের টাউন এন্ড গাউন, এই যে একটা কথা আছে না বিদেশে, ইংল্যান্ডে বলা হয় টাউন গাউন রিলেশনশিপ হবে, একটা পারস্পরিক সম্পর্কের এবং শ্রদ্ধার, কিন্তু গাউন মানে ইউনিভার্সিটি, টাউনের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না এবং টাউনও গাউনের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করবে না, অর্থাৎ দুই গোলার্ধে দুইটি এন্টিটি। তিনি দেখলেন যে তোমাদের এখানে এই সমস্ত বাংলাদেশে এসে মিশেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে গেছে সমস্ত বাংলাদেশে। এটি একটা বিশাল ফেনোমেনন কথাটা তিনি আমাকে বলেছিলেন। তো আমাদের ক্লাস নিতেন ইয়েটসের উপর, এবং আমরা খুব মজা পেতাম যখন তাকে, আমাদের 2-3 বন্ধু ছিল, তাকে আমরা প্রশ্ন করতাম। প্রশ্ন করলেই তিনি খুব মন দিয়ে শুনতেন, এমনকি সবচেয়ে দুর্বল প্রশ্নটাও তিনি কখনো নাকচ করে দিতেন। তখন কয়েকটা বিষয় মনে হয়েছিল, তার একটা উদার দৃষ্টিভঙ্গি ছিল, তার অগ্রসরবাদী একটা চিন্তা ছিল। তিনি নিজেই স্বঘোষিত অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট, অর্থাৎ সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ। তিনি জীবনে কখনো প্রতিষ্ঠা চাননি। তিনি অক্সফোর্ড থেকে যখন পাশ করে বেরোলেন, চেষ্টা করলে তিনি অনেক ভালো চাকরি পেতে পারতেন, ইংল্যান্ডে সুন্দর একটা জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি যে জীবন বেছে নিলেন সেখানে কোনো উপরের দিকে ওঠার কোনো উপায় নেই। তো ঢাকায় কিছুদিন ছিলেন, তারপর পাঞ্জাব চলে গেলেন, তারপর এখানে সেখানে থেকে তার বাড়িতে যখন ফিরলেন তিনি তো সেই অবস্থানে আর যেতে পারেননি যেখানে একজন অধ্যাপনার চূড়ান্ত পর্যায়ে অনেক বই প্রকাশ করে একটা তৃপ্তি নিয়ে অবসরে যায়। কারণ তার তৃপ্তিটা ছিল এই জায়গায়, তিনি প্রচুর মানুষকে স্পর্শ করতে পেরেছেন। এই স্পর্শ করাটাই একটা বড় কথা। আমি যখন শিক্ষকতায় আসতে চাইলাম, আমার সামনে সেই ধরনের শিক্ষকের কোনো কমতি ছিল না, যারা প্রত্যেকের জীবনে স্পর্শ করে গেছেন। যেমন এই বইতে যাদের কথা বলা হচ্ছে, খান সারোয়ার মুর্শিদ, তিনি আমার শিক্ষক ছিলেন। তিনিও ইয়েটসের উপর পিএইচডি করেছিলেন। আমার সামনে ছিলেন জ্যোতির্ময় গুহ ঠাকুরদা, যাকে 71 সালে পাকিস্তানিরা নির্মমভাবে হত্যা করে। তার মতো জ্যোতির্ময় মানুষ আমি খুব কম দেখেছি। এত গুণী, এত বিনয়ী, এত চমৎকার একজন মানুষ, যেন একজন আলো ছড়ানো মানুষ, সেই মানুষটাকে তারা নির্মমভাবে হত্যা করে। তাদের নির্মমভাবে হত্যা করেছে, তার মধ্যে জিসি দেব ছিলেন, যে মানুষটি শুধু বাংলাদেশের নয়, একটা পৃথিবীর সম্পদ ছিলেন। যে সমস্ত মানুষকে তারা হত্যা করেছে তার মধ্যে মনির চৌধুরীও ছিলেন। মনির চৌধুরীর নামটা ক্রমাগত এসছে। খান সারোয়ার মুর্শিদ নিউ ভ্যালুজ প্রকাশ করতে শুরু করলেন, এবং এই যে স্টক বলছেন যে এত অসাধারণ ইংরেজিতে এই জার্নালটা প্রকাশিত হচ্ছে, একটা ধারার সূচনা করেছে। এবং সেই একটা জার্নাল, সাহিত্যের জার্নাল, পাণ্ডিত্যের আলোচনা হয়, তার ভিতর দিয়ে বাঙালির জাতিসত্তাকে ধরে রাখাটা কত কঠিন একটা কাজ, সেই কাজটি সারোয়ার মুর্শিদ করেছেন। মনির চৌধুরী নাটক পাগল মানুষ, নাটক লিখছেন। তাকে যে চরিত্রে দেখানো হয়েছে, তিনি একটা ঘূর্ণিঝড়ের মতো আসেন আর যান, কিন্তু তার হাতটা প্রসারিত প্রত্যেকের পিঠে। তার ছাত্রছাত্রী বলুন, তার সহকর্মী যারা ছিলেন তারা, মনির চৌধুরী তো পরে শিক্ষক হলেন, তার সহকর্মী যারা বন্ধু বান্ধব যারা ছিলেন, সহপাঠী, প্রত্যেকের সঙ্গে তার একটা প্রাণবন্ত সম্পর্ক। তো আমি মোটা দাগে এই বইটির কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলাপ করি। প্রথমে আমি এজে স্টককে উপস্থাপনা করলাম, কারণ অনেকের ধারণা একজন ব্রিটিশ অধ্যাপক আসছেন, তাও অক্সফোর্ড থেকে, তাকে নিয়ে এত হইচই করার কি, মোটেও না। তিনি শুধু অক্সফোর্ড থেকে এসেছেন এই কথা বলেই আমি যদি একটা দাড়ি দিয়ে দিই তাহলে ভুল হবে। তিনি অক্সফোর্ড থেকে এসেছেন একজন ভিন্ন মাপের ইংরেজ, যিনি উপনিবেশ বিরোধী অবস্থানের কারণে ওই অক্সফোর্ড মজলিস নামে একটা ভারতীয়দের সংগঠন ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, তারা আলোচনা সভার আয়োজন করতেন। সে আলোচনা সভা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী। ইংল্যান্ডে তারা গণতন্ত্র দিয়েছে, আবার ভারতে এসে গণতন্ত্রকে একেবারে হত্যা করার মতো অবস্থানে তারা চলে গেছে। উপনিবেশবাদের যে এই দ্বিমুখী চরিত্র, এটি এজি স্টক খুব ভালোভাবে তুলে ধরেছে। তো তিনি ছিলেন সেই মুক্ত চিন্তার
অগ্রসরবাদী চিন্তার, মানবিক মননশীলতার একজন মানুষ, যিনি প্রত্যেককে তার নিজের মাপে বিচার করতেন, তিনি অন্যের মাপে কাউকে বিচার করতেন না। চাপরাশি বলে একটা বিষয় ছিল, পদ ছিল, সেটি অবশ্য এখন তুলে দেওয়া হয়েছে, কিন্তু তাতে যে MLSS বলে যারা এখন চতুর্থ শ্রেণী কর্মচারী বলি, তাদেরকে যে আমরা খুব সম্মান দেখাচ্ছি তা কিন্তু নয়। তো তিনি তার চাপরাশিদের বর্ণনা করেছেন যেন তার একেবারে অন্তরঙ্গ একজন সহকর্মী। এই সম্মানটুকু তিনি দিয়েছেন। তিনি যখন একজন অধ্যাপকের সঙ্গে বিষয়ে বলছেন, অধ্যাপকও সেই তার সহকর্মীর ভূমিকায়, অর্থাৎ একজন চাপরাশি একজন অধ্যাপকের মাঝখানে তিনি কোনো পার্থক্য করেননি। এই উদার মানবিকতা আমি দেখেছি 72 সালে এসেও তিনি একেবারেই তার ভিতরে রেখেছেন তিনি। এবং যখন বুঝতে পারলেন যে আমাদের ছাত্রছাত্রীদের ভিতর যারা আমরা ছিলাম, যে তার মতো আমরাও সেই বিষয়টাকে ভাবি, কারণ আমার তো আরো শিক্ষক ছিলেন যারা আমাদের মনের জানলাগুলি খুলে দিয়েছিলেন, আমাদের মানুষটা গঠন করে দিয়েছিলেন, যে কাজটি এখন খুব বেশি কেউ কাউকে করতে দেখি না। ফলে আমরা ভিন্ন একটা অবস্থানে ছিলাম, যে অবস্থানের থেকে দেশের জন্য ভাবার সুযোগ ছিল, কিছু করারও সুযোগ ছিল, আর শুধু নিজের কাজে আমরা ব্যস্ত থাকতাম না। আমরা প্রত্যেকেই রাজনীতি সচেতন ছিলাম। ঘূর্ণিঝড়ে আমরা সব এগিয়ে যেতাম, মঙ্গার সময় সবাই আমরা গিয়েছি, উত্তরবঙ্গে কাজ করেছি। এই যে সম্পৃক্ত হওয়া জনজীবনের সঙ্গে, এটি 47 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসে, তার আগে থেকে তিনি দেখেছেন 47 সাল। আমি তার মোটা দাগে বিষয়গুলিকে একটু বলে দিই, তাহলে আমাদের যারা শ্রোতা তারা যখন নিজেরা পড়বেন, নিজেদের চিন্তায় এটা মিলিয়ে দেখবেন, হয়তো আমি যা বলেছি তার থেকেও বাইরে তারা অনেকে আবিষ্কার করবেন। সেটি তো একটা পাঠের আনন্দ। তার যে এই উদার ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি এবং সহমর্মিতা, এটি প্রত্যেকটি পাতায় লিখিত আছে। কেন? কারণ বাংলাদেশের মানুষ সেই সক্ষমতা দেখিয়েছে। তারা দরিদ্র ছিল, কিন্তু চিন্তায় দরিদ্র ছিল না। আর যেখানে তারা প্রচুর সমৃদ্ধি ছিল বাংলাদেশের মানুষ, সেটি তাদের সংস্কৃতি। এবং তিনি গ্রামীণ সংস্কৃতি, কথ্য সাহিত্য, তাকে অনেক উঁচুতে স্থান দিয়েছেন, যেটা আমরা পরে দেখতে পেয়েছি আমাদের জাতীয়তাবাদের ভিত্তিটা গড়ে দিয়েছে আমাদের লোক সংস্কৃতি এবং আমাদের গ্রাম মনস্কতা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তিনি এই বিষয়টা বুঝতে পেরেছিলেন। তিনি নিপীড়িতের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেন। যারা পাকিস্তানের নিপীড়নের শিকার হয়েছেন, আমার এখানে যারা শ্রোতা আছেন তাদের কেউ কেউ হয়তো সেই সময় বাংলাদেশে ছিলেন। 48 আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 68 সালে ভর্তি হই, আমি পাকিস্তানের নিপীড়ন সামনাসামনি দেখেছি। আমি স্কুলের সময় দেখেছি, কলেজের সময় দেখেছি, বিশ্ববিদ্যালয়ের সময়। আমি তার কথার সঙ্গে একেবারেই একমত হতে পারি, কারণ আমার অভিজ্ঞতায় যেটা দেখেছি তিনি সেটি প্রকাশ করেছেন তার অভিজ্ঞতা থেকে। ফলে লাভটা হয়েছে এখানে, যে ভিন্ন দেশ থেকে আসা একজন মানুষ, খুব বস্তুনিষ্ঠ যুক্তিবাদী সনাতন চিন্তার মানুষ, কিন্তু তিনি ক্লাসিসিস্ট ছিলেন। তিনি আধুনিকতার এই চমকটাতে একেবারে বিশ্বাস স্থাপন করতেন। তিনি আধুনিকতার মূলে চলে যেতেন, যেটা ছিল রেনেসান্সের আধুনিকতা, মানুষ কেন্দ্রিকতা, মানবিকতা এবং জ্ঞান বিজ্ঞানের প্রতি একটা প্রবল আকর্ষণ, শিল্প সাহিত্য সংস্কৃতির প্রতি একটা অসম্ভব দৃঢ় অবস্থান। এই বিষয়গুলি তার ভিতরে ছিল বলেই আমি তাকে ওই সনাতনী বলছি। তার মানে এটি নাকচ করা নয়, এটি বরঞ্চ একটা যুগের নিরিখে তাকে প্রশংসা করাও বটে। তো তিনি এই শিক্ষাঙ্গনের সহকর্মীদের সম্পর্কে লিখছেন, দেখতাম যে তিনি শিক্ষা সম্পর্কে সমর্পিত একজন মানুষ। এরকম নিবেদিত প্রাণ শিক্ষা এবং সংস্কৃতিতে আমি খুব কম দেখেছি। এটিও তার একটা বড়। তারপর তার শিক্ষা নিয়ে উৎসাহ ছিল, ভাষা নিয়ে উৎসাহ ছিল, সংস্কৃতি নিয়ে উৎসাহ ছিল। জসিমউদ্দিন, যাকে আমরা পল্লী কবি বলি, তাকে তিনি পেয়েছিলেন একজন বন্ধু হিসেবে। এবং জসিমউদ্দিন তাকে বাংলাদেশের গ্রামীণ জীবনে একেবারে ভিতরে শারীরিকভাবে না নিয়ে তাকে মানসিকভাবে সেখানে একটা জায়গা দিতে পেরেছিলেন। ফলে তিনি জসিমউদ্দিনের চোখ দিয়ে বাংলাদেশকে দেখেছেন। আমাদের অনেকেই সেই সুযোগ তো কোনোদিন জীবনে হবে না, এবং জসিমউদ্দিনের সময় অনেকেই সেই সুযোগটা নিতেও চান। আমি শুধু ভাবি যে জসিমউদ্দিনের চোখ দিয়ে যদি বাংলাদেশকে কেউ দেখে, কোন বাংলাদেশকে তারা দেখবে? এখন তিনি সেই বাংলাদেশকে দেখতে পেরেছেন, তার জীবনটাকে দেখেছেন। সেই জন্য তার প্রবাহের সঙ্গে
তার প্রাণ স্পন্দনের সঙ্গে নিজেকে এতটা একাত্ম করতে পেরেছেন। তারপর তিনি রাজনীতি থেকে দূরে থাকতেন, কারণ তিনি বলতেন এই দেশের রাজনীতি তো আমার নয়, কিন্তু পাতায় পাতায় স্বাক্ষর যে তিনি বাংলাদেশের রাজনীতিতে একেবারে নিবিষ্ট হয়ে গিয়েছিলেন, অঙ্গাঙ্গী ভাবে এই রাজনীতির সঙ্গে তিনি জড়িয়ে গিয়েছিলেন। তার মন্তব্যগুলি তীর্যক, পাকিস্তানের উপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে তীর্যক মন্তব্য করেছেন, তাদের জাতিসত্তাকে নিয়েও তিনি তীর্যক মন্তব্য করেছেন। তাদের কৌলিন্য, তিনি বলেছেন এতে অত্যন্ত মেকি একটা কৌলিন্য। কোনো জাতি কুলীন হতে পারে না, কোনো জাতি তার অহংকার দিয়ে কুলীন হতে পারে না, তাকে কুলীন হতে হবে তার সাংস্কৃতিক চর্চা দিয়ে। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তোমাদের থেকে বাংলাদেশের সংস্কৃতি অনেক বেশি উন্নত। তো এই যে বইটার কথা বলছিলাম, তিনি W.B. Yeats, His Poetry and Thought, এখনো যদি আপনারা কোথাও পান, এই বইটা নিশ্চয়ই কানাডার কোন লাইব্রেরিতে পাওয়া যাবে। এটা পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছিল, অসাধারণ একটি বই। এটি 1999 সালে আবার এটার রিপ্রিন্ট হয়েছে পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে। তো প্রথম বিষয়টা হচ্ছে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় তিনি এসেছিলেন 14 আগস্টের 10-12 দিন আগে। তিনি একেবারে শুরু থেকে, প্রথম দিন থেকে পাকিস্তান রাষ্ট্রের তার যে কর্মপন্থা পর্যবেক্ষণ করেছেন, এবং বাঙালি যে একেবারে গোড়া থেকে তার জাতীয়তাবাদী চিন্তায় উদ্বুদ্ধ হয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রামে নেমেছে, তার একজন সাক্ষী তিনি। ফলে এই বইটা সেই সাক্ষ্য দেয়, যে সাক্ষ্য হচ্ছে বাঙালি জাতিসত্তার উন্মেষ, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ। ভাষা আন্দোলন একেবারেই শুরু থেকে তিনি দেখে এসেছেন। অনেকের ধারণা 52 সালে ভাষা আন্দোলন আমাদের হয়েছে, অনেক স্কুল কলেজের শিক্ষার্থীরা সেটি জানে, কিন্তু তার বই পড়লে বোঝা যায় 1948 সালের ফেব্রুয়ারি মাস থেকেই ভাষা আন্দোলনের সূত্রপাত হয়েছে। এবং জিন্না যখন ঢাকায় আসেন, তার বিবরণীতে জিন্না, মোহাম্মদ আলী জিন্না হয়েছেন একজন ক্ষমতা লোভী, ক্ষমতায় অন্ধ একজন শাসক, যার সূক্ষ্ম কোনো বিচারবোধ নেই সংস্কৃতি নিয়ে। একটা জাতিসত্তার ভিতরের কোন বিষয়টি স্পন্দন সৃষ্টি করে তিনি সেই ব্যাপারে একেবারে অজ্ঞ। তিনি মোটা দাগে একটা আদেশ দিয়ে দিলেন যে বাংলার কোনো অবস্থান নিতে হতে পারে না একমাত্র উর্দু হলে। এটি যে কত অন্ধতার একটা বহিঃপ্রকাশ, তিনি সেটি তার বইতে সেখানে লিপিবদ্ধ করেছেন। আমার অবাক লাগে যে মোহাম্মদ আলী জিন্নার মতো একজন বুদ্ধিমান আইনজীবী, তিনি এই সামান্য সত্য মিথ্যার প্রভেদটুকু ধরতে পারলেন না, যার ফলে পাকিস্তান রাষ্ট্রে এরকম একটি অবস্থান তৈরি হলো ভাষার প্রশ্নে। তিনি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ করেছেন। ধর্মকে বিভেদ ও বিদ্বেষ সৃষ্টির জন্য যে ব্যবহার করা হয়েছে সেই সময় থেকে, এবং এটি কিন্তু থেমে থাকেনি। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উদ্ধৃতি করেননি, আমি করছি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ধর্ম হচ্ছে মানুষের মঙ্গলের জন্য, কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা ধর্মের উদ্দেশ্য হচ্ছে মানুষের মঙ্গল সাধন, মানবের মঙ্গল সাধন, যদি আরো বৃহত্তর অর্থে বলি। কিন্তু ধর্মতন্ত্র ধর্মের নামে মানুষকে শোষণ করে, এটি রবীন্দ্রনাথ বলে গেছেন। ইউরোপের ইতিহাসের দিকে তাকালেও আমরা দেখতে পাই, ইউরোপ তো হচ্ছে এনলাইটেনমেন্টের একেবারে পীঠস্থান না, যুক্তি তর্ক ইত্যাদি, কিন্তু সেখানে চার্চ কিভাবে, গির্জা কিভাবে মানুষের অধিকার হরণ করেছে যুগের পর যুগ, এই ইতিহাস তো আমাদের জানতে হবে। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ নিয়ে যে কথাগুলি বলেছেন আর ধর্মতন্ত্র নিয়ে কথা বলেছেন, তার পেছনে ইউরোপের অবস্থানটাও একটা সক্রিয় ভূমিকা রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, এই ধর্মতন্ত্র আমাদের সময়েও এসে এই শোষকের ভূমিকায় নেমেছে, এবং এই যে স্টক বহু আগেই সেটি প্রমাণ করে গেছে। তো এইটাও একটা মূল্যবান বিষয়। এটি বলতে পারি আমরা যে আপনি কিন্তু খুব চমৎকার একটা সংক্ষিপ্ত সার করেছেন বইটার, আমার আলোচনার অনেকটাই সহায়তা হয়ে গেছে। কিন্তু একটা জায়গায় আপনি এথনোগ্রাফি কথাটা বলেছেন। এথনোগ্রাফি হচ্ছে মানে বিভিন্ন জাতির মিলেমিশে থাকার যে বিষয়টা। আমাদের দেশে একসময় ছিল যে উপজাতি কথাটা খুব চলতো, ক্ষুদ্র যারা নৃগোষ্ঠী, ক্ষুদ্র কথাটাও আমার পছন্দ নয়, এটি সংখ্যার বিচার। কেন সংখ্যার বিচার হবে? 6 জন যদি থাকে একটি নৃগোষ্ঠীতে, সেইটি একটা নেশন। কানাডায় এই উপজাতি তথাকথিত, তাদেরকে বলা হয় ফার্স্ট নেশন। এটি আমার চমৎকার লাগে। তারাই প্রথম রাষ্ট্র, বাকিরা পরে এসছে।
আমাদের দেশে ওই বিভাজনের চিন্তা ছিল। যাই হোক, বাঙালির সংস্কৃতি অনেক বেশি সহনশীল, অনেক বেশি উদার এবং ইনক্লুসিভ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক। ফলে এই বিপদ থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু আমাদের রাজনৈতিক যে বলয় আছে সেখানে এই বিষয়টা এত গুরুত্ব এখনো পাচ্ছে না। তবে আমার মনে হয় তরুণদের ভিতরে এই চিন্তাটা জাগ্রত হচ্ছে। তো এই যে স্টপ যেটি করতেন, প্রত্যেকটা জাতিসত্তাকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করতেন। তার আরোপিত চিন্তা নিয়ে তিনি হিন্দু মুসলমান এই যে একটা দাঙ্গা হলো তা দেখার চেষ্টা করেননি। তিনি হিন্দুদের দৃষ্টিকোণ থেকে দেখতে চেয়েছেন, মুসলমানের দৃষ্টিকোণ থেকে দেখতে চেয়েছেন। ফলে তিনি যে দৃষ্টিকোণটা দুটোর সম্মিলন ঘটালেন সেটি অনেক বেশি বিশ্বাসযোগ্য, কারণ তিনি মাঝখানে আছেন এবং তিনি নিজের আরোপিত কোনো চিন্তা তিনি এখানে চাপিয়ে দেননি। ফলে এটাও একটা বিষয় তিনি করে গেছেন। হিন্দুরা যে দেশ ছেড়ে চলে গেল একটা 47 সালে, এর বিষয়টাও তিনি ব্যাখ্যা করেছেন। খুবই মর্মান্তিক, কিন্তু এটিও ঠিক, যখন জীবনটা অরক্ষিত হয়ে যায়, নিরাপত্তা নির্বাসিত হয়, তখন মানুষ নিজেকে না যতটা বেশি তার পরিবারকে বাঁচাবার জন্য ব্যাকুল হয়ে পড়ে। চায়নি মানুষগুলি যেতে। পশ্চিমবঙ্গ থেকে যারা যে মুসলমান এসছেন তারাও চাননি সেখান থেকে চলে আসতে, কিন্তু দেশ বিভাগ যে কিরকম একটা ঘোরতর বিপর্যয় সৃষ্টি করলো অসংখ্য জনগোষ্ঠীর জন্য, সেটিও তিনি প্রকারান্তরে এটাও বলে গেছেন। ফলে ইতিহাসের উপরও তার এই বইটির অনেক মন্তব্য আছে যেগুলি আমার মনে হয় ইতিহাসবিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এটি শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস লেখার জন্য প্রয়োজনীয় নয়, প্রয়োজনীয় কিন্তু বাংলাদেশের ইতিহাস, এই উপমহাদেশের ইতিহাস লেখার জন্য এটা অত্যন্ত প্রয়োজনীয়। তারপর তিনি বাঙালি চরিত্রের অসাম্প্রদায়িক প্রবণতাগুলি শনাক্ত করেছেন। যে একটা জায়গায় তিনি বলেছেন, রিলিজিয়াস ফ্যানাটিসিজম ডাজ নট কাম ন্যাচারালি টু বেঙ্গলিজ। কথাটা খেয়াল করে দেখুন, রিলিজিয়াস ফ্যানাটিসিজম, এই ধর্মীয় উগ্রবাদ বাঙালির কাছে প্রাকৃতিকভাবে আসে না, এটি আরোপিত হয়। এটি আমাদের সময় আমরা দেখতে পাচ্ছি আরোপিত। নানান ধরনের আদর্শবাদ বাতাসে ঘুরপাক খাচ্ছে, ইউটিউবে ঘুরপাক খাচ্ছে, ইন্টারনেট বাহিত হয়ে আসছে, দৃশ্য মাধ্যম বাহিত হয়ে আসছে, সেটির প্রভাবে অনেকেই প্রভাবিত হচ্ছে। আর তিনি তো এটাও বলেছেন, বাঙালিদের ভিতরে একটা সাম্প্রদায়িক চিন্তাও আছে, তিনিও সেটা চিহ্নিত করেছেন। বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু উভয়ের ভিতর যে সাম্প্রদায়িক চিন্তাটা আছে তিনি সেটিও চিহ্নিত করেছেন। এবং এটি করে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই সমস্যাগুলি তোমাদের আছে, তোমরা যদি এগুলি থেকে বেরিয়ে আসতে পারো তাহলে আমার মনে হয় ভালো। কিন্তু এই যে প্রশংসা করলেন তিনি যে বাঙালি চরিত্রে রিলিজিয়াস ফ্যানাটিসিজম প্রাকৃতিকভাবে আসে না, সেটি আরোপিত হয়, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ। একটা বড় অংশ যেটি আপনি বলেছেন যে তার আদর্শ থেকে নারীরা অনুপ্রাণিত হতে পারেন, তিনি বাংলাদেশে নারী শিক্ষার বিষয়টাকে গুরুত্বের সঙ্গে দেখেছেন। এই যে তার কয়েকটা মাত্র ছাত্রী ছিল, সংখ্যা 4, 5, 6 এর বেশি নয়, কিন্তু তারা যে আসছে, তারা যে তাদের এই ঘোরাটুক টপকে বাইরে চলে এসছে, ঘর থেকে বাইরে বেরোবার শক্তি পাচ্ছে, তিনি তার ভিতর দিয়ে দেখাবার চেষ্টা করেছেন এই জাতি এই নারী শিক্ষায় অনেক দূর অগ্রসর হবে। 72 সালে যখন আসেন তখন আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে পড়তেন, এখন তো অনেক বেশি। তিনি এত অনুপ্রাণিত হতেন, একদিন আমাদের ক্লাসে বলেছেন, যখন তিনি তখন তো ওই মেডিকেল কলেজের ওখানে ক্লাস হতো, তিনি বলছেন আমি যখন ক্লাসে যেতাম মেয়েরা আমার সঙ্গে সঙ্গে আসতো, আমি যখন বেরোতাম মেয়েরা আমাকে নিয়ে যেত, আমি তাদের নানান জায়গায় পৌঁছে আমি যেতাম। কিন্তু এখন তোমরা আসছো হই হুল্লোড় করতে করতে, ছেলেদের সঙ্গে একটা বেঞ্চে পাশাপাশি বসছো, এটি ওই সময় আমার কল্পনাতেও আসেনি। তবে আমার মনে হয়েছিল একবার যখন একটা গাছের বীজ থেকে চারা হয়ে যায়, সেই চারাটা যদি ভালো বড় গাছ হয়, সেই চারা শত প্রতিকূলতার মধ্যেও বেড়ে উঠবে এবং আকাশকে স্পর্শ করবে। এই কথাগুলি তিনি আমাদের ক্লাসেও বলতেন। ফলে এই নারী শিক্ষার বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। তিনি বড় মাপের অনেক মানুষকে দেখেছেন, আবার ছোট মাপের মানুষকেও দেখেছেন, সেটি অকাতরে বলে গেছেন। ছোট মাপের মানুষের ভিতর লিয়াকত আলী খান আছেন, ফিরোজ খান নুন আছেন। তিনি বলছেন তারা অত্যন্ত পণ্ডিত, তারা খুব সমীহ করার মতো ব্যক্তিত্ব, কিন্তু মনের দিক থেকে তারা কখনো বড় হতে পারেননি। অথচ তিনি জসিমউদ্দিনকে বলছেন একটা বিশাল মানুষ,
এই বিষয়গুলি আমাকে খুব নাড়া দিয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবযাত্রার সাক্ষী ছিলেন, আমি আগেই বলেছি। একই সঙ্গে তিনি বাঙালি মধ্যবিত্তের বিকাশটাও লক্ষ্য করেছেন। আমাদের খেয়াল রাখতে হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি মধ্যবিত্তের সূচনা করেছিল। বাঙালি মধ্যবিত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই প্রস্তুত হয়েছিল, কারণ মধ্যবিত্তের বিকাশের জন্য তিনটি বিষয় লাগে। একটা বিষয় হচ্ছে শিক্ষা, দ্বিতীয় হচ্ছে সংস্কৃতির প্রতি বিশ্বস্ততা, যার একটা প্রকাশ ঘটবে নানানভাবে, যেমন সাহিত্য রচিত হবে, নাটক অভিনীত হবে, অথবা চিত্রকলা চর্চা হবে। এই সবগুলি বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয় সমসাময়িক। তার আগে আমাদের চিত্রকলা ছিলই না, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম চিত্রকলার সূচনা করলো। এইভাবে যদি আমরা এগিয়ে যাই, দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বাঙালি মধ্যবিত্তের বিকাশে একটা বিশাল ভূমিকা রেখেছে, বাঙালি মুসলমান মধ্যবিত্তের বিকাশে, এটিও খুব গুরুত্বপূর্ণ। তারপর যেমন ধরুন আমাদের বাঙালির নিজস্ব সাহিত্য ধারার উন্মেষ, কথাটা খুব খেয়াল করার মতো। আমরা 51 সালে তিনি একটা 50 সালের মর্মন্তুদ সাম্প্রদায়িক দাঙ্গার তিনি বিস্তারিত বর্ণনা দিয়েছেন। সেই অংশটা পড়া খুব কঠিন একটা বিষয়, অনেক কষ্ট করে সেই অংশটা পড়তে হয়। শেষে যখন দেখা যায় সবকিছু স্বাভাবিক হচ্ছে, তার একটা সন্দেহ রয়ে গেছে স্বাভাবিক কতদিন থাকবে। কিন্তু এক সময় দেখা যাচ্ছে তিনি পূর্ববঙ্গের বাঙালিরা হঠাৎ ভাবলো যে আমরা পশ্চিমবঙ্গের সাহিত্যিকদের তাদের আমন্ত্রণ করি, একটা সাহিত্য সম্মেলন করি। তার আগে ওয়ার্ডসওয়ার্থের সম্মেলন হয়েছে, আপনার খেয়াল আছে কিনা যখন পড়ছিলেন। ওয়ার্ডসওয়ার্থকে তিনি বলছেন এইভাবে বাঙালিরা আত্মস্থ করেছে, অথচ ওয়ার্ডসওয়ার্থের চিন্তাতেও বাংলাদেশ ছিল না, এবং ওয়ার্ডসওয়ার্থের কবিতার কথাও বাংলাদেশ নেই। তাহলে কেন হলো? কারণ প্রকৃতি সংলগ্ন মানুষ, প্রকৃতি সংলগ্ন মানুষের চিন্তা চেতনায় কিছু ব্যঞ্জনা থাকে, কিছু দোতনা থাকে, কিছু অনুরণন থাকে, যা জনজীবনের, যা প্রকৃতির, যা মহাজীবনের, এবং তারই প্রকাশ তিনি বাঙালির জীবনে দেখতে পেয়েছিলেন। তারপর ভয়ানক ব্যাপার, বার্নার্ড শ যখন মারা গেলেন 50 সালের নভেম্বর মাসে, বার্নার্ড শর মৃত্যুর পর সব বিশ্ববিদ্যালয় বন্ধ, সবকিছু বন্ধ, যেন শোক নেমেছে দেশের ভিতরে। তিনি বললেন ইংল্যান্ডের জীবনযাত্রা কোনো রকমের পরিবর্তন নেই, কে বার্নার্ড শ মারা গেলেন, বাংলাদেশে বার্নার্ড শ মারা গেল, সব বন্ধ হয়ে গেল। তিনি বললেন শুধু এটি বাংলাদেশে বলেই সম্ভব। এখানে মানুষ সংস্কৃতিকে জীবন থেকে বেশি ভালোবাসে, কবিতার মূল্য অপরিসীম বাংলাদেশে। তিনি অবাক হতেন যে তখন তো বোধহয় 12% শিক্ষিত মানুষ ছিল, অথচ তিনি বলছেন কবিতা পড়ার আগ্রহ এত প্রবল, নাটক করার আগ্রহ এত প্রবল, গানের প্রতি মানুষের ভালোবাসা এত প্রবল। এই যে মানুষের সংস্কৃতি মনস্কতা, এটিকে তিনি একটা বড় ভূমিকায় রাখতে চেয়েছেন। তারপর তিনি শিক্ষা নিয়ে বলেছেন, তবে তার এখানে একটু দুঃখ যে আমাদের শিক্ষা হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক। দেখুন সেই 50 সালে তিনি কথাটা বলেছেন, এখন পর্যন্ত আমাদের শিক্ষা ওই পরীক্ষার আবর্ত থেকে বেরোতে পারলো না। যতীন সরকার বলেছেন যে আমরা শিক্ষার্থী তৈরি করি না, শুধু পরীক্ষার্থী তৈরি করি। তো পরীক্ষার্থীর কাজ হচ্ছে পরীক্ষা শেষে সনদ হাতে নিয়ে একটা চাকরির বাজারে ঢুকে পড়া, তাতে কি মানুষের সেবা করা যায়? তো যতীন সরকার বলেন যে শিক্ষার্থী হতে হবে, আমিও বিশ্বাস করি শিক্ষার্থী হতেই হবে। তিনি সেখানে বলেছেন যে এক্সামিনেশন বাউন্ড নেটওয়ার্ক, এডুকেশন সিস্টেমকে বলছেন এক্সামিনেশন বাউন্ড নেটওয়ার্ক। এইভাবে তিনি শিক্ষা ব্যবস্থাকে দেখেছেন। দুঃখ প্রকাশ করেছেন যে মানুষগুলি এত কল্পনা প্রবণ, এত তাদের সৃষ্টিশীল সৃজনশীল চিন্তা, অথচ তারা এই পরীক্ষার দুষ্ট চক্রে বন্দী হয়ে দিনের পর দিন শুধু মুখস্থ করছে, চিন্তা করছে না। কত বড় কথা বলে গেলেন। আমি এই কথাটা বারে বারে সবসময় বলি যে আমাদেরকে সৃজনশীল চিন্তায় উদ্বুদ্ধ হয়ে পরীক্ষাকে বাদ দিতে হবে। পরীক্ষা আবার কি? মূল্যায়নের 100 রকম পদ্ধতি আছে, করা হোক না কেন। তো এই বিষয়টা তিনি খুব গুরুত্বপূর্ণ। এই যে কবিতা প্রীতি, ওয়ার্ডসওয়ার্থ সম্মেলন, এগুলি নিয়ে তিনি খুব বলছেন। একটা জায়গায় বলছেন দেয়ার ইজ পোয়েট্রি এভরিওয়্যার, সর্বত্র বাংলাদেশের কবিতা। তিনি বলছেন বাঙালির সম্পদ তার ভাষা ও সাহিত্য, বাঙালির শিল্প। একটার পর একটা এইভাবে তিনি বাঙালিকে তার চারিত্র লক্ষণগুলি দেখাচ্ছেন। মৌখিক সাহিত্য, আমাদের পুঁথি সাহিত্য নিয়ে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন একটা জায়গায়। আর বাংলাদেশের প্রতি ভালোবাসা তো
প্রচন্ড রকম। তার এক ছাত্র ছিল খুরশেদ, সেই খুরশেদ তাকে নিয়ে গিয়েছে তার গ্রামে নোয়াখালীতে, ট্রেনে করে গিয়েছেন, নৌকা করে গিয়েছেন, সেখানে তাকে একটা জায়গায় নিয়েছে। তিনি বলছেন আমাকে একটা চিড়িয়াখানার একটা জন্তুর মতো রেখে দিয়েছে, কিন্তু কোনো শ্লেষ নেই, কোনো শ্লেষ নেই, কোনো তীর্যক মন্তব্য নেই, কিন্তু অসাধারণ একটা ভালোবাসা থেকে কথাগুলি বলে গেছে। গ্রামের মেয়েরা আসছে, তার সঙ্গে কথা বলছে, বলছেন তারা কেউ আমার ভাষা জানে না, আমার তাদের কেউ ভাষা আমি জানি না, কিন্তু একটা মেয়ের সঙ্গে আমার এই ভাষাহীন ভাষায় কথা হয়ে গেল, এবং তার জীবনের আদ্যপান্ত আমি বুঝতে পারলাম, সেও আমাকে বুঝতে পারলো। তো এই যে মানে মানুষকে বোঝার একটা ক্ষমতা, এটি যদি না থাকে তাহলে তো সেটা সম্ভব নয়। তারপর তিনি যেটা বলেছি একটু আগে, তিনি বাংলাকে উর্দুর উপরে স্থান দিয়েছেন। জসিমউদ্দিন তাকে মিরপুর নিয়ে গেছেন, মিরপুরে মিলাদ হচ্ছে, সেখানে আবার নাচও হচ্ছে একটা সময়। তো তিনি বলেছেন এটি বাংলাদেশে বেশি দিন থাকবে না। আসলেই তো সেখান থেকে ওয়াই বেরিয়ে আসছি। যাই হোক, প্রচন্ড রকমের রসবোধ আছে। একটা বই পড়তে ভালো লাগে কখন, যখন চেনা একটা বিষয় তিনি উপস্থাপনা করছেন, একটা রসের ভিতর দিয়ে তাকে জারিত করে পরিবেশন করছেন। এই রসবোধের প্রচুর প্রকাশ আছে। একটা সময় আছে, একটা বলছেন যে তখন কলকাতায় নিয়ে গেছেন একজন বাংলাদেশের খাতার বান্ডিল। তখন তো আমরাও জানি এই সময়, একসময় আমাদের খাতার বান্ডিল আসতো, খাতা দেখতে হতো, বিশেষ করে কলেজের বিএ পরীক্ষার খাতাগুলি আমিও দেখেছি, এবং সেটি দেখতেই যে কি ক্লান্তি লাগতো, কিন্তু সময় মতো সেটি আবার মার্কস ফেরত দিতে হতো। তো সেই খাতা নিয়ে গেছেন কলকাতায়, পার্কে গিয়ে তিনি কি আরাম করে খাতা দেখছেন, এবং একটুক্ষণের জন্য বাইরে চলে গেছেন, একটু দূরে গেছেন, একটা গরু এসে খাতাটা খেয়ে ফেলেছে। তো সেই যে বর্ণনাটা দিচ্ছেন তিনি, যে গরুটা খাতা খেয়ে ফেললো, তার ফলে যে বিপদ হলো, অথচ মানুষটা কিন্তু সৎ। তিনি স্বীকার করলেন যে না, আমার খাতাটা গরু খেয়ে ফেলেছে। তিনি এইটা নিয়ে একটা প্রবল হাস্যরস তৈরি করলেন, কিন্তু হাসেন কিভাবে? উচ্ছ্বসিত মোটেও না, কোথাও যেন একটা কৌতুক, একটা মাথা দিয়ে হাসা, যাকে বলি উইট, যার প্রকাশ। তার ভাষাটা অত্যন্ত রসালো একটা ভাষা, এবং সেই ভাষা যখন তিনি একজনকে আক্রমণ তিনি কখনো করেননি, ভুল ধরিয়ে দেওয়ার জন্য তিনি ব্যবহার করছেন, সেটি একটা ছুরির মতো শানিত হয়ে যাচ্ছে। আমি অবশ্য বুঝি অক্সফোর্ড থেকে পাশ করা ইংরেজিতে মেধাবী ছাত্রী, তার ভাষা তো অসাধারণ সুন্দর হবে, কিন্তু সেই ভাষার ভিতরে যে এত বৈচিত্র্য, এটি আমি কিন্তু এই বইটি ভালোভাবে না পড়ার আগ পর্যন্ত আমি বুঝতে পারিনি। তার শ্রেণীকক্ষে তো লেকচার আমরা শুনতাম, সেটি তার একাডেমিক লেকচার ছিল, সেখানে অনেক সময় কৌতুক করতেন বটে, কিন্তু কৌতুক করতেন কখন? যখন ব্যক্তিগতভাবে মাঝে মাঝে আলোচনা আমরা করতাম, তখন তিনি মাঝে মাঝে কৌতুক করতেন। কিন্তু আমি যখন তাকে পেয়েছি, তার বয়স প্রচুর হয়ে গেছে, তার আগের সেই উৎসাহটা তিনি কিছুটা হারিয়ে ফেলেছেন, এবং কিছুটা যেন মনে হয়েছে তিনি কিছু বিপন্ন হয়ে গেছেন মানুষের মানসিকতা নিয়ে। মানুষের, যিনি আশা করেছিলেন যেভাবে এই নতুন উপনিবেশ মুক্ত দেশগুলি এগিয়ে যাবে গণতন্ত্রের চর্চা করে, সংস্কৃতির বিকাশ করে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করে, তিনি যখন দেখলেন সেগুলি হচ্ছে না, তিনি খুব বিপন্ন হলেন। তিনি আবার আমাকে বলেছিলেন এক জীবনে বেশি আশা করতে নেই। আমি বললাম যে আশা যদি আপনি না করেন তাহলে হতাশাও তো হবে না, যদি হতাশা না হয় তাহলে আশাই বা কি, হতাশাই বা কি? তিনি বলছেন যে তুমি যেটা বলছো তার সঙ্গে আমি একমত, কিন্তু আমার মতো বয়সে তুমি এসে দেখো, তোমারও হতাশাটা একটু প্রবল হয়ে যাবে। আমি জানি না তার মতো বয়সে এত পৌঁছে গেছি, কিন্তু আসলে এখনো পৌঁছিনি বোধহয়, হ্যাঁ পৌঁছে গেছি কিনা জানি না। যাই হোক, তারপর তিনি বিশ্ববিদ্যালয় নিয়ে আশাবাদ। তিনি বলছেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীকে মেডিওকার করে রাখে, অর্থাৎ খুব নিচে নামিয়ে রাখে, কিন্তু তারপরও ছাত্রছাত্রী সেখান থেকে বেরিয়ে আসে। তারপর তিনি বলছেন যে আমাদের সংস্কৃতি এবং শিক্ষায় দুই ধরনের প্রভাব আছে। সংস্কৃতির প্রভাব একটা হচ্ছে কালচার অফ ট্রান্সমিশন অ্যান্ড কালচার অফ ইনিশিয়েটিভ, অর্থাৎ আমি যা দেখেছি, শুনেছি, পড়েছি, সেটি আরেকজনের কাছে আমি পৌঁছে দিচ্ছি, এটা হচ্ছে ট্রান্সমিশন। এইভাবে একটা জাতি কিন্তু উন্নত হয় না। আমি যা শুনলাম আরেকজনকে শোনালাম, আমি যা পড়লাম আরেকজনকে পড়তে দিলাম, এটি ট্রান্সমিশন, এটি খুব বেশি দূর যেতে পারেনি। আমাদের যারা পুঁথি সাহিত্যিক ছিলেন, কথ্য সাহিত্যিক ছিলেন, তারা কিন্তু এই ধরনের একজনকে একটা পৌঁছে দেওয়ার কাজ করতেন না, তারা দ্বিতীয় কাজটি করছেন, ইনিশিয়েটিভ, অর্থাৎ উদ্যোগ নিয়ে
উদ্যোগী হয়ে নতুন একটা কবিতা সৃষ্টি করা, নতুন একটা আন্দোলন তৈরি করা, এই বিষয়গুলি বাঙালির চরিত্রে তিনি দেখেছেন। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থায় ওই কালচার অফ ট্রান্সমিশন, আমি যে পড়ছি, যে শ্রেণীকক্ষে যা শুনছি সেটি আমি উগড়ে দিচ্ছি আমার পরীক্ষার খাতায়, তারপর যখন আমি কাজে যাচ্ছি সেই কাজে আমার যা শিখেছি সেগুলি আমি কাজে লাগাচ্ছি। উদ্ভাবনী চিন্তা কোথায়? তিনি বলছেন ওই কালচার অফ ইনিশিয়েটিভ, যেটা তিনি মেয়েদের ভিতর সেটি দেখতে পেয়েছেন, অবাক কাণ্ড। সেই কালচার অফ ইনিশিয়েটিভটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে, তাহলে বোধহয় সাংস্কৃতিকভাবে এই জাতি মুক্তি পেতে পারে। মোটামুটি এই হচ্ছে আমার প্রাথমিক চিন্তাগুলি। এখন যদি প্রশ্ন আসে আমি আরো ভালোভাবে উত্তর দিতে পারবো, যে দেখা যাক। আমি আমার সময় রাখতে পেরেছি, এই জন্য আমি খুব আনন্দিত। জি স্যার, আমি আসছি। এখানে কিছু প্রশ্ন এসেছে। একটা আমি স্যার বলছি, ইবরার আলম তিনি লিখছেন, ছাত্র এবং সহকর্মীদের সাথে এজি স্টকের ঘনিষ্ঠতার কারণে তিনি পাকিস্তান সরকারের গোয়েন্দাদের নজরদারিতে ছিলেন। পাকিস্তানি কর্তৃপক্ষের সাথে পরোক্ষভাবে তার সম্পর্কের ফাটল ধরে। এ সম্পর্কে স্যার যদি আমাদের একটু বলতেন। তার উপর নজরদারি ছিল কারণ পাকিস্তানে তখন তিনি পরিষ্কার বলেছেন, পাকিস্তান রাষ্ট্র এমন একটা রাষ্ট্র ছিল যেটি জন্ম থেকেই ধরে নিয়েছে বাঙালিরা তাদের উপনিবেশ এবং তারাই শাসক। ফলে তাদের ভাষাটাই প্রধান, তাদের চিন্তা ভাবনাই প্রধান। এবং তিনি পরিষ্কার বলে দিয়েছেন তারা বাংলাদেশে বেশি বিনিয়োগ করতে চায়নি, কারণ বিনিয়োগ করলে বাংলাদেশ একটু উন্নত হয়ে যাবে, উন্নত হলে সে আলাদা হয়ে যাবে। তারা বাংলা ভাষাকে আটকে রাখার চেষ্টা করেছে, কারণ বাংলা ভাষায় যদি আমরা নিজেদেরকে আবিষ্কার করি, আমাদের ভাষিক শক্তি, আমাদের সংস্কৃতির শক্তি, তাহলে আমরা অপ্রতিরোধ্য হয়ে যাব। তখন আমাদেরকে আটকানো তাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ তারা ভালো করেই জানতো 1000 মাইল দূরত্বে এই বাঙালিকে ধরার জন্য এই ধর্মের যুযুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু তিনি এটাও বলেছেন, মানুষ ধর্ম তার মাটি থেকে শিখে, তার পরিবার থেকে শিখে। আমাদের দেশে আমি ছোটবেলায় যে ধর্ম চর্চা দেখেছি তাতে মানুষ সবচেয়ে প্রধান ছিল। রোজার সময় আরেকজন খেয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ ছিল। যখন ঈদ এলো, পাড়ার দরিদ্র মানুষকে তার সন্তানরা কি কিছু পেয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ ছিল। এটি আমাদের সংস্কৃতি আমাদের শিখিয়েছে, আমাদের ধর্ম শিখিয়েছে। এই ধর্মের সঙ্গে এই সংস্কৃতির কোনো অমিল কোথাও নেই। তারা এসে সেখানে একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করেছে। তারা বলেছে যে আমাদের দিকে তাকাও, আমরা যা করি সেটি অনুকরণ করো। তিনি এই বিষয়টাকে ভয়ানক অপছন্দ করেছেন। তিনি দেখেছেন পরিষ্কারভাবে পাকিস্তানের জন্য 3টি বা 4টি উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে। প্রথমত, একটা উপনিবেশ হিসাবে আমাদের ব্যবহার করা এবং আমাদের শোষণ করা। দ্বিতীয়, আমাদের সংস্কৃতি এবং আমাদের ভাষাকে একেবারে বিচ্ছিন্ন করে দেয়া, যাতে আমাদের ওই ভাষিক এবং সাংস্কৃতিক শক্তিটা না জাগে। তৃতীয় হচ্ছে আমাদের শিক্ষা দীক্ষায় পিছিয়ে রাখা, যাতে শিক্ষিত না হতে পেরে আমরা তাদের উপর নির্ভরশীল হয়ে যাই। আর চতুর্থ হচ্ছে আমাদের অর্থনীতিকে যেন কোনোদিন বাড়তে না দেয়া হয়, আমাদের যোগাযোগ ব্যবস্থা যেন আমাদের নিয়ন্ত্রণে চলে না আসে, যেন আমরা বিপন্ন থাকি সবসময়, ব্যস্ত থাকি সবসময়, দিনের খাওয়াটা কিভাবে উপার্জন করতে পারি সেটি নিয়ে বৃহত্তর চিন্তার জন্য আমরা পরিসর না পাই। কিন্তু তিনি দেখতে পেয়েছেন ছাত্ররা সেখান থেকে একেবারে প্রথম দিন থেকে সেই ছাঁচ থেকে বেরিয়ে এসেছে। তো তিনি তার সমর্থন করেছেন। কাজেই পাকিস্তান রাষ্ট্র তাকে তো একজন শত্রু হিসাবে বিবেচনা করবে। তো যেটি হয়েছে, তিনি সহকর্মীদের থেকে কখনো কোনো সমস্যা পাননি। এমনকি উর্দু ভাষী পাঞ্জাবি যারা ছিল তাদের থেকে কোনো রকমের তিনি বৈষম্য পাননি বা কোনো ধরনের খারাপ আচরণ পাননি, এটি তিনি স্বীকার করেছেন। তবে তার চিঠিপত্র সবসময় সেন্সর হতো। তখন কিন্তু চিঠিপত্র পোস্ট অফিসে যেত, খেয়াল রাখতে হবে, ডাক বাক্সে চিঠি ফেলা হতো, সেগুলি নিয়ে সর্ট আউট করা হতো। যখন দেখা যেত যে এটি যাচ্ছে নিউজিল্যান্ডে, তার মা থাকতে নিউজিল্যান্ডে, বোন থাকতে নিউজিল্যান্ডে, বা এটি যাচ্ছে ভারতে, বা এটি যাচ্ছে ইংল্যান্ডে, তারা সেটি পড়তো খুলে। এই চিঠি বহুদিন ছিল, সেন্সর কথা বহুদিন ছিল। তো যার কারণে তিনি নিউজিল্যান্ড থেকে একবার ফিরে এসেছেন। ফিরে এসে মাকে চিঠি লিখেছেন যে আমি ঠিক সময়ে পৌঁছেছি। মা সে চিঠি পাননি, তিনি টেলিগ্রাম করে জানতে চেয়েছেন। পরে তিনি পাকিস্তানের পোস্টমাস্টারকে লিখেছেন কি আপনারা আমার চিঠি পড়েন, খুবই ভালো, আমি খুব আনন্দিত যে আমার চিঠি আরেকজন পড়ছে, এটা খুব খারাপ কিছু না। কিন্তু যখন আমার মাকে চিঠিটা লিখেছি জানিয়ে যে আমি এখানে এসে পৌঁছেছি,
সেই চিঠিটা দয়া করে আপনারা পড়ার পরে, আপনারা পড়ার আনন্দ পাওয়ার পরে একটু হাততালি দিয়ে এই চিঠিটা একটু পাঠিয়ে দিলে আমি খুশি হতাম। তারপর আর কোনো চিঠি তার থাকেনি, তারা পড়েছে কিন্তু তারা পাঠিয়েছে। তো এই যে তার একটা রসবোধ, কিভাবে আক্রমণ করলেন তাকে, যে এটি তো ঘোরতর একটা অন্যায়, কারো চিঠি কেউ পড়বে এটি কল্পনাই তো করা যায় না। যেমন এখন যদি বলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে আপনার ফেসবুকে চলে গেল, যেরকম একটা অপরাধ, একজনের চিঠি পড়ে খোলাটাও সেই অপরাধ ছিল। তো পাকিস্তানিরা সেটা নিরন্তর করেছে। এটি বঙ্গবন্ধু লিখেছেন, তার যত চিঠি হতো সব টাকা তারা অনেক জায়গায় তাকে কালি দিয়ে দাগ দিয়ে দিত। তো সেটা না হয় কারাগার থেকে লিখেছে। তার মানে বাংলাদেশ দেখেন তখন কিরকম একটা কারাগার ছিল একটা ভিন্ন চিন্তার মানুষের জন্য, যে তার চিঠিটা পড়ছে, শত্রু বিবেচনা করছে। তার কারণে তিনি যখন শেষের দিকে যাওয়ার জন্য মনস্থির করলেন, চলে যাওয়ার পিছনে একটা তার কারণ ছিল যে তার বাংলাদেশে নিরাপত্তা সমস্যা ছিল। দ্বিতীয়টা আরো গুরুত্বপূর্ণ, এটা খুব গুরুত্বপূর্ণ বলে রাখি, তিনি বুঝতে পেরেছিলেন ভাষা নিয়ে রক্ত হবে, রক্ত ঝরবে। কি পরিষ্কার চিন্তা করবেন, তিনি বুঝতে পেরেছিলেন রক্তপাত হবে। এবং এই 50 সালে রক্তপাত দাঙ্গার পর তিনি খুবই অস্বস্তিতে ছিলেন, যখন নিরপরাধ মানুষকে মারা হয়। মুসলমান মারা পড়েছে ভারতে, হিন্দু মারা পড়েছে বাংলাদেশে, অথচ এই মানুষগুলি তো দাবার খুঁটি হিসাবে ব্যবহৃত হয়েছে, এদের কি দোষ? কিন্তু তারা মারা পড়েছে তারা। তো তিনি সেটিতে খুব বিপন্ন হয়েছেন, অত্যন্ত বিপন্ন বোধ করেছেন। ফলে তিনি চাননি যে ভাষার প্রশ্নে যখন রক্ত ঝরবে তিনি যেন ঢাকায় না থাকেন। হয়তো তিনি ভেবেছেন তিনিই হয়তো রাজপথে গিয়ে দাঁড়িয়ে যাবেন। তো যুক্তিবাদী মানুষ সেটা মানতে পারেননি, আমি কেন রাজপথে দাঁড়াবো, কিন্তু জানতেন তিনি থাকলে এই যুক্তি পরাস্ত হবে তার আবেগের কাছে, তিনি সেটি হয়তো চাননি। তো এইভাবে একটা মানুষকে নিয়ন্ত্রণ করতে, ভাবুন সেই পাকিস্তান রাষ্ট্র যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। জি, এবং পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে তিনি তো বোধহয় বন্ধুর হাতে মানে যে অ্যাপ্লাইও করেছেন সেগুলো কিন্তু আনুষ্ঠানিকভাবে করতেও পারেননি। হ্যাঁ, একজন ছিলেন ইতিহাসের একজন অধ্যাপক, কি চক্রবর্তী, নামটা ভুলে যাচ্ছি। তিনি একদিন তার বাসায় এসে আস্তে করে একটা খাম রেখে চলে গেলেন। জি, পরে দেখেন খামের ভিতরে স্টেটসম্যানের বিজ্ঞাপন, ভারতের দুটো বিশ্ববিদ্যালয়ে, বেনারস এবং পাঞ্জাবের একটা বিশ্ববিদ্যালয়ে। তিনি জানলেন যে তিনি ঢাকা থেকে যদি এটা আবেদন করেন তাহলে তাকে ভয়ানক রকমের নিগ্রহের শিকার হতে হবে, কারণ এটি অপরাধ হিসেবে প্রমাণ করবে। যদিও তিনি সবসময় বলেছেন আমার ব্রিটিশ পাসপোর্টটা আমার একটা সুরক্ষা ছিল, তারপরেও তিনি সেটা চাননি। তার এক সহকর্মী চলে গেছে কলকাতায়, তার হাত দিয়ে চিঠি পাঠিয়েছেন, কলকাতা থেকে তিনি পোস্ট করে দিয়েছেন। জি, তারপর যখন ফিরে আসে, তারা যখন বলল যে আপনাকে আমরা নেব, তখন সেটি আবার ওই সেন্সর ওরা ঢাকায় দেখে ফেললো। এবং একজন ছাত্র তিনি জানার আগে জেনে ফেললো যে তিনি চলে যাচ্ছেন। তিনি এসে তার নামটা দেননি, আমি জানতে খুব ইচ্ছা করছে যে তিনি একটা স্কুলে পড়াতেন, ছাত্র খুব বেশি ভালো ছিলেন না, কিন্তু অত্যন্ত অসম্ভব জোরে বলছেন আপনাকে যদি কিছু করে এই দেশে আগুন জ্বলবে, মানে আমাদের যে উচ্ছ্বাস। তো তিনি বললেন যে এটার কোনো প্রয়োজন নেই, আমি আস্তে করে চলে যাই। কারণ তিনি আসলে গিয়েছেন এই জন্য, কারণ পাকিস্তান রাষ্ট্রে তিনি একটা নিয়ম, তার এত নিয়মের ঘোড়া টোপে একটা উপনিবেশিক, তিনি চাচ্ছিলেন উপনিবেশ মুক্তির পর যে দেশটি দেখতে। তিনি এখানে এসে দেখতে পেলেন বাংলাদেশ তো উপনিবেশ মুক্ত হয়নি, বাংলাদেশ তো আরেকটা উপনিবেশ। সেখানে তিনি থেকে কি করবেন? এবং স্যার আরেকটা কথা মনে পড়ছে, পারতেন, কিন্তু সেখানে নতুন বাস্তবতায় আর বয়স হয়ে গিয়েছিল, তার উৎসাহটা কমে গিয়েছিল, ফলে আর তিনি থাকতে পারেন। স্যার দুটো জিনিস, একটি হচ্ছে যে এই 52 কিলিং এর কথা উনি যখন জানতে পারেন, ওইটা তো একদম ঠিকই বলেছেন যে উনি হয়তো নিজেকে স্থির রাখতে পারতেন না, কিন্তু আরেকটাবার কিন্তু চলে এসেছেন, আটকে রাখতে পারেননি, একটাবার এসে ঘুরে গেছেন কিন্তু 52-তে। আর স্যার আমার মানে বইটা পড়ে যেটা 72-73 সময়কালে, সেটা হচ্ছে, এটা স্যার আপনার আলোচনায় এসেছে অবশ্যই ইতোমধ্যে, যে সেই একই ছাত্রদের অ্যাজিটেশন, আপনি যে জায়গাটা বললেন যে দর্শনগত জায়গাটা, বিশ্ববিদ্যালয়ের পারপাসটা বোধহয় আরেকটু অন্য কিছু, রেনেসার ধারায় তার যেই মননের কথা বললেন, ওইটাও কিন্তু তাকে হয়তো কিছুটা কষ্টও দিয়েছে, যে সেই স্বাধীন দেশেও একই কাহিনী, সেই দেশভাগের পরেও একই ব্যাপার। স্যার আমি আরেকটা জায়গায় একটু আসতে চাই, এই যে আপনি এথনোগ্রাফিক চরিত্র নিয়ে বলেছেন, আপনি ব্যাখ্যাও করেছেন, উনি যখন আসছিলেন ফ্রাঙ্কোনিয়া জাহাজে করে, একটা লম্বা ট্রাভেল করে বিলেত থেকে ঢাকা পর্যায়ক্রমে,
সে ফ্রাঙ্কোনিয়া জাহাজের যে পাকিস্তানি আর্মি ক্যাডেট একটা ইয়াং ছেলে, তারপরে শান্তিনিকেতন থেকে আসা একটা মেয়ে, বইটা আসলেই স্যার অনেকটা অ্যানথ্রোপোলজিক্যালও, মানে এই ডিসিপ্লিনের মানুষও খুব কানেক্ট করতে পারবে। তো ওইখানে স্যার একটা কথা আমার খুব ভালো লেগেছে, আমি একটু একটা লাইন বলি স্যার। উই সিম্পলি কান্ট ভিজুয়ালাইজ এ কান্ট্রি ডিভাইডেড ফর এভার, উই শ্যাল কাম ব্যাক টু ইউনাইটেড ইন্ডিয়া। উনি কিন্তু ক্রমাগত পড়তে পড়তে আসছেন, উনি মানে জীবন পাঠটা শিখছিলেন, পর্যবেক্ষণ করছিলেন, দেখছিলেন। আচ্ছা স্যার, আমি একটু আপনার মুখ থেকে শুনতে চাই, ওনার রসবোধের কথা তো বলেইছেন, ওই যে যে বিজনেসম্যান, বিজনেসম্যান বললো ইংরেজিতে, তার সঙ্গে কথা বললো, আচ্ছা সেটা না হয়ে গেল। স্যার কালীপদ যে চাপরাশিটা ছিল ইংরেজি বিভাগের, তারপরে আব্দুল, তার যে কুকটা, সুপার কুক যাকে বলতো, একটু একটু আপনি স্যার এদেরকে নিয়ে একটু যদি বলেন। এগুলি অনেকটা আমার সেই সৈয়দ মুস্তফা আলীর কথা মনে পড়লো। মুস্তফা আলী যখন কাবুলে ছিলেন, তারপর তিনি যেখানে যেখানে গিয়েছেন সেখানে যে সমস্ত মানুষ তাকে সেবা দিত, তার সুরক্ষার দায়িত্বে ছিল বা তার গাড়ি চালাতো অথবা তার রান্না করে দিত, প্রত্যেককেই তিনি জীবন্ত চরিত্র হিসেবে দেখেছেন। কারণটা হচ্ছে মুস্তফা আলীর চরিত্রে আমি সেটা দেখেছি, তিনি মানুষকে কখনো একটা শ্রেণীতে ফেলে বিচার করতেন না। মানুষ মাত্রই বিচিত্র একজন মানুষ। তার সঙ্গে আমার দীর্ঘ আলাপ হতো, মুস্তফা আলীর সঙ্গে কয়েকবারই আমার আলাপ হয়েছে, আমি খুবই সমৃদ্ধ এই বিষয়ে। তিনি কথাটা বলতেন আমাদেরকে যে রিড এভরিথিং ইনক্লুডিং হিউম্যানস, মানুষকেও পড়ো, জীবনটাকে পড়ো, যেভাবে বইয়ের মতো পড়ো, মানুষকে পড়ো, দেখবে তোমার বিচিত্র মানুষ পৃথিবীতে। তো তিনি যে কালীপদের বর্ণনা দিয়েছেন, অসাধারণ চরিত্র, এবং তার সঙ্গে একটা সম্পর্ক, কালীপদ তাকে ভালোবাসছে, তার যত্ন নিচ্ছে, তিনিও কালীপদের জন্য অত্যন্ত চিন্তিত। কয়েকদিন পর রায়টের সময়, দাঙ্গার সময় তিনি কালীপদের বাড়ি চলে যাচ্ছেন, এক দঙ্গল ছেলে মেয়ে, বোঝাই যায় 7-8 জন ছেলে মেয়ে, হয়তো একটা গরুও ছিল, তার গরুটাকে যে ভালোবাসে, যেন ওই মহেশের গল্পটা মনে পড়ে যায়। তারপর সেই গরুটা একসময় সে বিক্রি করলো, কারণ সে এই অরক্ষিত অবস্থায় গরু কোথায় কি একজন তার থেকে যদি নিয়ে কেটে খেয়ে ফেলে তার মন খারাপ হবে, কিনলো সেই আব্দুল হক। নাম আব্দুল হক খুব চমৎকার একটা চরিত্র। আব্দুল হক সে ইংরেজের বাড়িতে কাজ করেছে, কাজে কোনো বাঙালির বাড়িতে বা পাকিস্তানি বাড়িতে সে কাজ করত, এবং তার ভাবভঙ্গি চালচলনে যেন সে বিশাল কোনো সাহেব। বাঙালি আসলে সে খুব অখুশি হয়। তিনি যখন বাঙালিদের দাওয়াত দিতেন, তাদেরকে চা খাওয়াতেও তার খুব বিরক্ত লাগতো। তার কথা হচ্ছে যে মেম সাহেবের বাড়িতে মেম সাহেব আসবে বা সাহেব আসবে, তাদেরকে আমি খাওয়াবো। কিন্তু আব্দুল হকও দেখা যাচ্ছে শেষের দিকে চমৎকার একটা স্থানে, যেখানে হাস্যরসও আছে, একটা করুণ রসও আছে, দুটি আছে। কালীপদর গরুটা কিন্তু কিনেছেন আব্দুল হক, সেখানে ভালো দাও মেরেছে সেটাও বলছেন, ভালো, তার একটা বার্গেন হয়ে গেছে। কালীপদের তা কিছু বলার নেই, যা দাম পেয়েছে সেটা নিয়ে নিয়েছে। কিন্তু আব্দুল হকের শুধু এই কথাটা বলছে, তুমি তাকে জবাই করে খেতে পারবে না। আব্দুল হক বলছে ঠিক আছে। তো যখন এই কালীপদ তাকে বোঝাচ্ছে, তো ইংরেজি জানে না, কিন্তু কিভাবে জানি তিনি বুঝতেন কালীপদের কথা, যে আমার গরুটা দিয়ে দিলাম এই হকের কাছে, হক ভাইয়ের কাছে, আর নিশ্চয়ই ভালো থাকবে। আব্দুল হক দূরে একটা অসম্ভব উন্নাসিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাকাচ্ছে যে কি বলে এই সমস্ত, আমি এইগুলিতে নেই, আমি কিনেছি, তাকে বাঁচিয়ে দিলাম, এই ধরনের একটা উন্নাসিকতা নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু হি ওয়াজ ট্রু টু হিজ ওয়ার্ড, তার কথা রেখেছে। গরুটাকে সে কখনো জবাই করে খায়নি বা বিক্রি করে দেয়নি, সে তার কাছেই ছিল। তো এই যে মানুষের চরিত্রের এই বিভিন্ন বৈচিত্র্য, যে একজন বাবা, খুব কঠিন একজন বাবা, হয়তো দেখা গেল যে অসুখের সময় দুর্দান্ত কোমল হয়ে গেছে। তো আমরা তো শুধু একটা দিক দেখেই বিচার করি, এবং যারা গল্প লেখেন, আপনার এখানে নিশ্চয়ই অনেক শ্রোতা আছেন যারা গল্প লেখেন, তারা জানেন যে এই ধরনের চরিত্র সবসময় অত্যন্ত আকর্ষণীয়, যাকে আপনি কখনো একটা মাত্রায় রেখে বিচার করতে পারবেন না, বহুমাত্রিক চরিত্র হয়ে যায়। তিনি নিজে যেরকম একজন বহুমাত্রিক মানুষ ছিলেন, তার জীবনে মানুষও পেয়েছেন বহুমাত্রিক, তার কারণ দেখার একটা ক্ষমতা ছিল এবং দেখানোর একটা ক্ষমতা ছিল, দুটোই ছিল। তিনি বিভিন্ন ভ্রমণে গেছেন, নিউজিল্যান্ড গিয়েছেন, খুব বড় কিছু লেখেনি। নিউজিল্যান্ড সম্পর্কে বলেছেন, হ্যাঁ এখানে কেউ না খেয়ে মারা যায়নি, কিন্তু ওখানে কোনো বড় প্রশংসা নেই। যেন ভেবেছেন, আহা যদি বাংলাদেশে কেউ না খেয়ে মারা যায় না, যদি প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত গোপনীয়তা বজায় থাকে, মানুষ যদি সুস্থ হয়, তাহলে বাংলাদেশ ও নিউজিল্যান্ড হতে পারবে। এটা একটা ইমপ্লয়েড কম্প্যারিজন। কিন্তু কালিম্পং এ বেড়াতে গিয়েছেন, হিমালয়ে,
একেবারে ভিন্ন একটা জায়গায়, যেন ওয়ার্ডসওয়ার্থের দৃষ্টি দিয়ে তিনি প্রকৃতিকে দেখছেন, সেখানে মানুষগুলিকে বিচার করছেন। একটা সাপ চলে যাচ্ছে, কি অসাধারণ বর্ণনা, যেন মনে হচ্ছে আমি কিছুর পর দাঁড়িয়ে আছি, পুরো জিনিসটা আমাকে নিয়ে চলে যাচ্ছে, ফিরে দেখি আমার পায়ের নিচে সাপ। ভয় পাননি, কিছু নয়, অসাধারণ গল্প। ফলে এটা ভ্রমণ কাহিনী হিসেবেও পড়া যায়, আবার এটিকে অনেকভাবে পড়া যায়। যে আমি যে পাঠটা আপনিও কিছু বলেছেন, আমিও বলেছি, সেখান থেকে আমার পাঠক যারা, শ্রোতা আছেন যারা, তারা নিশ্চয়ই আগ্রহী হবেন। বইটা একদম পড়াই দরকার স্যার, আর কোনো সন্দেহ নেই। স্যার, আপনি নারী শিক্ষার ব্যাপারে তার যে একটা অগ্রণী জায়গা, তার যে একটা খুব সিরিয়াস একটা ভাবনা, সেটা বলেছেন। স্যার, আক্ষরিক অর্থে যে মুক্ত জীবনযাপনে বিশ্বাসী নারীদের জন্য কেন অনুপ্রেরণা, তার যে অনেকগুলো সলিটারি ট্রাভেল ছিল। একটা জায়গায় উনি লিখেছেন, ইন দ্য ইয়ার্স দ্যাট ফলোড আই ডিড প্লেন্টি অফ সলিটারি ট্রাভেলিং ইন দ্য নর্মাল কোর্স অফ ওয়ার্ক উইদাউট এভার বিইং মার্ডার্ড, রেপড অর ইভেন রবড। স্যার, আপনার কাছে প্রশ্নটা হচ্ছে, আমাকে যেটা ভাবিয়েছে এবং যারা পড়তে যাবে এই জায়গায় একটু চমকানোর মতো, ওই সময় দেখেন স্যার, এত আগে এই যে বিশ্ববিদ্যালয়ের বিভাগেরও যে অ্যাপ্রোচ ছিল, তার যে এক ধরনের স্বাধীন জীবনযাপন ছিল, তার একটা মুভমেন্ট ছিল, এবং ভিসিও কিন্তু ব্যক্তিগতভাবেও অনেকটা ইতিবাচক ছিলেন এই বিষয়গুলোতে, এক ধরনের প্রশ্রয় ছিল। স্যার, আপনার মুখ থেকে একটু শুনবো, এখনকার বাংলাদেশে আমরা তো এভাবে ভাবতে পারি না, তখন কেমন করে এটা হলো? না, যেমন আমাদের নাদের বেগম ছিলেন, যিনি জেলে গেলেন, জেলে ছিলেন 2 বছর, কিন্তু কখনো মাথা নত করেননি। তিনি শুধু অবাক হতেন যে এই মেয়েটি এত সাহস কোথা থেকে আসে, পুরো পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, একটা উপনিবেশী শাসকের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কোনো রকমের ভয় নেই। বেরিয়ে এসে তিনি ভিন্ন জীবন যাপন করতে শুরু করলেন, মানে তিনি পড়াশোনায় ব্যাপৃত হলেন, সংসার ধর্ম শুরু করলেন, কিন্তু এই যে তার একটা অনড়চিত্ততা, যে ভয়ের কাছে মাথা নত করব না, আমার জীবনটাকে আমি চালিয়ে নেব আমার মতো করে, এই যে সাহসটা, এটি তো একটা স্ফুলিঙ্গের মতো না, স্ফুলিঙ্গ বললে ভুল হবে, এটি একটি দীপ শিখার মতো, একটা মোমবাতির মতো। একটা মোমবাতি 100টা মোমবাতিকে 1000 মোমবাতিকে আলোকিত করতে পারে। এই বিষয়টা আমার অসম্ভব ভালো লেগেছে। তিনি বেশি মেয়েকে তিনি দেখেননি, কারণ মেয়েরা তখনও এত বেশি সংখ্যায় আসতে শুরু করেনি। কিন্তু যখন 72 সালে এসে তিনি ক্লাসে, আমাদের ক্লাসের অনেককেই দেখেছেন, তিনি খুব অনুপ্রেরণা পেতেন যে তোমাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ ব্যবহার অপেক্ষা করছে, তবে তোমাদের জানতে হবে সকল ক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ ঘটানো ঠিক না। তিনি এই কথাটা বলেছেন, দ্য ইউনিভার্সিটি ইজ কনসার্ন ইজ উইথ অ্যাকুরেট নলেজ অ্যান্ড স্ট্রেট থিঙ্কিং, সঠিক জ্ঞান এবং সোজা চিন্তা, আঁকাবাঁকা চিন্তা না। And if it allows itself to be deflected from these values, ওই মূল্যবোধ থেকে যদি বাঁকা পথে চলতে শুরু করে বিশ্ববিদ্যালয়, by any of the pressures besetting it in a world of pressures, যে আমাদের তো প্রচুর চাপ থাকে, এই চাপের জগতে যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে যায়, তাহলে স্ট্রেট থিঙ্কিংটাও থাকবে না, অ্যাকুরেট নলেজটাও থাকবে না। এখন আপনি খেয়াল করে দেখুন, আমাদের বিশ্ববিদ্যালয়গুলি কিন্তু সেই অবস্থানে চলে যাচ্ছে। নানান চাপের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে, রাজনৈতিক চাপ, দলের চাপ, এই নানান মতবাদের চাপ। একটা বিশ্ববিদ্যালয় কেন চাপের ভিতরে থাকবে? আমার যে সমস্ত শিক্ষক ছিলেন, খান সারা মোর্শেদ, তারপর জ্যোতির্ময় গুহ ঠাকুরতার কথা বললামই, আহমদ শরীফের কথা বলি, সর্দার ফজলুল করিমের কথা বলি, জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের কথা বলি, এরা কিন্তু আমাকে পড়াননি, অনেকে কিন্তু তারা আমার শিক্ষক ছিলেন। যখন আমি আসি বিশ্ববিদ্যালয়ে, তখন আমরা যারাই গিয়েছি তাদের প্রত্যেককে আমরা শিক্ষক মনে করতাম। তো তারা যে পথটা আমাদের দেখিয়েছেন, কোনো কিছুর কাছে নতি স্বীকার তো করেননি। আমরা সেখান থেকে অবস্থানটা বদল করে ফেললাম, কারণ আমাদের শিক্ষা হয়ে গেল ওই এক্সামিনেশন নেটওয়ার্ক হয়ে গেল একটা। তো তিনি মেয়েদেরকে সবসময় বলতেন, তিনি কিন্তু এইভাবে কোনো উপদেশ কাউকে দিতেন না, এটা একটা বিশাল কাজ ছিল। তিনি শুধু মনে করিয়ে দিতেন, উদাহরণ দিয়ে, হয়তো দুজনের উদাহরণ দিলেন। তা একজন বলছেন, তোমার দেশে রোকেয়া তো স্ট্রেট থিঙ্কিং করতেন এক সময়, মানে কথাটা হচ্ছে এখন কেন তোমরা রোকেয়ার মতো ভাবতে ভয় পাও? রোকেয়া তো পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এমনকি ব্রিটিশ বিরোধী একটা চিন্তাও তার ভিতর ছিল। তার সুলতানাজ ড্রিম পড়লে তো মাথা খারাপ হয়ে যায়, যে জ্ঞান বিজ্ঞানে মেয়েরা যদি এগিয়ে যায় পৃথিবীটাকে শাসন করতে পারবে, সোজা বাংলা সেটি। তো এই যে তিনি মেয়েদেরকে সবসময় সামনে থাকতে বলতেন, তার কারণটা হচ্ছে জাতি বিকাশের পিছনে। তিনি নিজেই তো তার প্রমাণ যে স্বাধীন চিত্ততা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
কোনো প্রতিষ্ঠানের অনুবর্তী না হয়ে, কোনো আরোপিত মূল্যবোধের অনুবর্তী না হয়ে নিজস্ব একটা চিন্তাভাবনার শক্তিতে যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ভিতর সেই জাগ্রত অবস্থাটা আসবে যা ভবিষ্যতের জন্য। তবে এখানে শেষ করছি আমি আপাতত এই প্রশ্নের উত্তর, ফারহানা, এই কথাটা বলে আমি এখন দেখতে পাই প্রচুর তরুণের ভেতর এই চিন্তাটি জাগ্রত হচ্ছে। আমার আশার জায়গা। আমি খুবই আশাবাদী যে অনেক প্রতিকূলতা আমাদের আছে, এটি কোনো বলে শেষ করার মতো না। আমাকে যদি আজকে একটা প্রতিকূলতার জন্য কথা বলতে হতো, আমি বোধহয় এখনো তালিকাতে আমি 920 নম্বরে থাকতাম, এত প্রতিকূলতা। কিন্তু তাতেও বড় জিনিস নয়, বড় জিনিসটা হচ্ছে এই সবকিছুর উপর একটা মানুষ কি সোজা দাঁড়িয়ে আছে। যদি দাঁড়িয়ে থাকে তাহলে তাকে 920 কেন 9020ও তাকে বিপর্যস্ত করতে পারবে। আর যে বিপর্যস্ত হবে 1 নম্বর প্রতিকূলতায় তাকে আঘাত করে ফেলে দিবে। সুন্দরবনে একটা গাছ আমার মনে আছে, যখন একবার তুফানের পর আমরা গিয়েছিলাম দেখার জন্য, সেই গাছটা এক ফরেস্টের রেঞ্জার বলেন আমাকে যে এই গাছটা 3টা ঘূর্ণিঝড়ে তার বিন্দু মাত্র কোনো বিচলন দেখা দেয়। এখন যেটা সমস্যা হচ্ছে তার বার্ধক্য দেখা দিয়েছে। মানে বলে, স্যার বার্ধক্য যখন দেখা দিয়েছে, এই গাছকে আমি সালাম জানিয়ে বলবো যে আপনি আপনার মতো সময় নিয়ে চলে যান। কিন্তু প্রকৃতির শক্তি তাকে টলাতে পারেনি, প্রকৃতির বাইরের শক্তি, অর্থাৎ এই ঝড় ঝঞ্ঝা এগুলি। কিন্তু প্রকৃতির সেই আসল শক্তি, যেটি প্রাণের শক্তি, ক্ষয় হলে মানুষ এমনিতেই চলে যায়, সেটি ঠিক আছে। ওই গাছটি আমার কাছে বড় একটা আমার কাছে একটা প্রণোদনা। এই মানুষ যদি এই গাছটার মতো হতে পারে, আমি শুধু এখন মেয়ে ছেলে আমি এই বিভাজনে আমি এখন আর যাই না, আমি প্রত্যেক তরুণকে বলি ওই গাছটার মতো হোক, যে অনেক শক্তি তোমার উপর আঘাত করবে, কিন্তু সংস্কৃতির মূলে যদি সংস্কৃতিতে তোমার মূল ছড়িয়ে থাকে, আর শিক্ষাটাকে তুমি ওই ইনোভেটিভ থিঙ্কিং, ইনিশিয়েটিভ, এই বিষয়টা যদি খেয়াল করে উদ্ভাবনী এবং উদ্যোগের ক্ষেত্রে পরিণত করতে পারি আমরা, তাহলে বোধহয় ওই নারী শিক্ষার বিষয়টা আলাদা করে বলতে হবে না। আমার কষ্ট হয় যখন নারী শিক্ষা নিয়ে আলাদা করে বলতে হয়। নারী শিক্ষা আলাদা কেন বলবো? আলাদা কেন? শিক্ষা তো শিক্ষা সবার জন্যই, এবং নারীরা সেই শিক্ষাটা গ্রহণ করবে শুধু না, এটিকে দাবি করবে, এটাই তো আমি চাই। এখন খেয়াল করে দেখুন, আমার প্রাইমারি স্কুলে মেয়েরা বেশি অংশগ্রহণ করছে। একদিন নারী শিক্ষা বলে আর কিছুই থাকবে না, সবই শিক্ষা হয়ে যাবে। সেই দিনটাই আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করব। জি স্যার। স্যার, তার ভ্রমণ পিপাসু একটা মন, গভীরভাবে দেখবার যে পর্যবেক্ষণ ক্ষমতা, এগুলোর পাশাপাশি তার ভাষা নিয়েও স্যার আপনি বলেছেন। একটা দুটা লাইনে যদি একটু বলেন, বাংলার রূপ প্রকৃতি, মানে আমি তো পড়তে পড়তে যখনই সুযোগ এসেছে যে বাংলার যে সবুজ বাংলার যে রূপ, এটা তাকে কেমন টেনেছিল, একটু যদি আমাদেরকে বলতেন স্যার। খুবই, তিনি তো বাংলার ঢাকার বাইরে বহু গেছে। এই যে খোরশেদের সঙ্গে যখন তিনি যান, তিনি তার সবুজ নিয়ে খুব উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একটা জিনিস তিনি বলতেন, এখানে আকাশটা, বিশেষ করে শরতের আকাশের কথা বলছেন, আকাশটা ইংল্যান্ড থেকে অনেক বেশি উঁচু। এটা কিন্তু আমি অনেকবার ইংল্যান্ডে গিয়েছি, আপনারাও নিশ্চয়ই যাওয়া আসা করেছেন, ইংল্যান্ডে গিয়েছেন, কানাডাতে গিয়েছেন। কানাডাতে আপনি থাকেনি, আমি তো 5 বছর একটানা কানাডায় ছিলাম। আমার কখনো আকাশ নিয়ে এই উঁচু নিচুর বিষয়টা মাথায় আসেনি। কিন্তু এই বইটা যখন আমি প্রথম পড়ি, অনেক আগে পড়েছিলাম, কিন্তু সে তখন খুবই অস্পষ্ট ছাপা ছিল, আমার তখন আর ভুলেও গেছি। এটি যখন নতুন করে ছাপা হলো, আমি যখন পড়লাম, আমার হঠাৎ মনে হলো, আচ্ছা দেখি তো, আমি সত্যিই দেখি যে বাংলাদেশের আকাশটা অনেক উঁচু। তার মানে একটা উৎপ্রেক্ষাও তিনি দিচ্ছেন। আমাদের নিসর্গ বর্ণনা তো আমরা করি, কিন্তু তিনি এটি দিয়ে বুঝিয়ে দিলেন যে তোমাদের ছোঁয়ার মতো আকাশটা অনেক উঁচুতে। এটি তোমাদের জন্য একটু কঠিন বটে, কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জ। ইংল্যান্ডের মানুষ আকাশ ছুবে, আর তুমি আকাশ যদি ছুঁতে পারো, তার থেকে আরো উপরে উঠে ছুঁতে হবে তোমাকে। এই কথাটা আমার বিশাল মনে হচ্ছে। এটা কিন্তু তিনি লিখেছেন, এবং বাংলাদেশের একটা জায়গায় তিনি যে বললাম এথনোগ্রাফিক, এটা কিন্তু বাংলাদেশের পশু, প্রাণী, পাখি, এই সবকিছু নিয়ে লেখা, তারও তিনি বর্ণনা দিয়েছেন। হ্যাঁ, ম্যামালস, বাদুর, একদম। হ্যাঁ, একবার তিনি গিয়েছেন আরপি সাহার সঙ্গে, যদিও আরপি সাহার মূল্যায়নটা তিনি অন্যভাবে করেছেন, যাই হোক। তো আরপি সাহার ওখানে যাওয়ার পর তিনি পথের বর্ণনা দিচ্ছেন। এটা কিন্তু অবাক লাগে, এই মাত্র কত বছর, 100 তো হয়নি,
70, 80, 90 এরকম 70, 80 হলো। তিনি গিয়েছেন এবং সেখানে যাওয়ার পথে এত দুর্গম, এই টঙ্গীর পাশে নদী পার হয়েছেন তিনি ফেরিতে, রিকেটি একটা ফেরি, তারপর জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছেন তো যাচ্ছেন তো যাচ্ছেন, অথচ এখন আমরা সাঁ করে টঙ্গী চলে যাই, কুমুদিনী হাসপাতাল চলে যাই। ওইখানে গিয়ে তিনি দেখলেন যে পরিবেশটা তারা তৈরি করেছে, অসম্ভব প্রশংসা করলেন। কিন্তু তিনি বেরোলেন, গিয়ে দেখেন আরপি সাহার মেয়ে যখন দেখলো যে তিনি বাইসাইকেল চালান, খুব অবাক হয়ে গেল। তিনিও অবাক হলেন যে তুমিও বাইসাইকেল চালাও, তার সঙ্গে বাইসাইকেল চালাতে চলে গেলেন। তো সেটাও খুব মজার, তিনি জানতেন হয়তো বাইসাইকেল চালাবেন, কিন্তু তিনি নিজে ওই লুঙ্গি কেটে তার জন্য একটা প্যান্টের মতো বানিয়েছেন, যেটি পরে তিনি সাইকেল চালিয়ে ঘুরে বেড়ালেন। এবং এই বাংলাদেশের প্রকৃতির অসম্ভব রকমের একটা সুন্দর বর্ণনা তার লেখাতে পাওয়া যায়। কাজে এই বইটি বাংলাদেশের এই নগরায়নের আগের প্রকৃতির বর্ণনাটা আছে, যেটি পড়লে আমাদের কষ্ট হয় যে এই নগরায়নটা আমরা করেছি বটে, কিন্তু সেই প্রকৃতিটা সম্পূর্ণ ভক্ষণ করে খেয়ে ফেলে আমরা এই নগরায়নটা করেছি। এই যে রবীন্দ্রনাথ বলছেন, নিয়ে যাও তোমার শহর আর ফিরে দাও আমার অরণ্যটা, এটি কিন্তু মনে হয় যে তোমার আমার অরণ্য আমাকে ফিরিয়ে দাও, তোমার নগর তুমি নিয়ে যাও। এই আদান প্রদান তো কোনোদিন হবে না, আমাদের অফেরতযোগ্য অবস্থায় চলে গেছে আমাদের প্রকৃতি। কিন্তু তার বইটা পড়লে মনে হয় এই প্রকৃতির বিশালতাটা আমরা ধরতে পারি, অন্তত আকাশটা তো উঁচু করতে পারি। আকাশ তো আমাদের উঁচু, যে আপনারা যখন বাংলাদেশে আসবেন, যদি ইংল্যান্ড হয়ে কেউ আসেন, ইংল্যান্ডের আকাশটা দেখে নেবেন, পরে বাংলাদেশে মাটিতে নেমে আকাশটা দেখবেন, এটা বুকটা ভরে যায়। এবং এই পড়তে পড়তে একটা একাত্মবোধ তৈরি হয়, ওই দিক থেকে উনি একটা বড় দায়িত্ব করেছেন বইটা পড়তে পড়তে, বাংলাদেশের প্রতিও একটা তার নিসর্গের প্রতি। স্যার, একটা লাইন আমি একটু পড়ছি। দি গ্যাঞ্জেটিক প্লেন স্প্রেডস আউট আন্ডার ব্লেজিং সানলাইট লাইক এ টেপেস্ট্রি, এন্ডলেসলি মনোটোনাস, এন্ডলেসলি ভ্যারিড। আমি তো স্যার ইংরেজি সাহিত্যের মানুষ না, আপনারা এগুলার অনেক দোতনা বের করতে পারবেন, এত ভালো লেগেছে। এটা স্যার পৃষ্ঠা নাম্বারটা এই মুহূর্তে আমার কাছে নেই, আমার খুব ভালো লেগেছিল, আমি একটা লাইন লিখে রেখেছিলাম। হ্যাঁ, দারুণ স্যার, মনোটোনাস এবং এন্ডলেসলি ভ্যারিড। এটা কিন্তু খুব অবাক কাণ্ড না? আমার মনে হয় যেন মনোটোনাস আসলেই কিন্তু তা। আমরা যে ট্রেনে করে যাই, এই মাঠের পরে মাঠ আসছে, মাঠ আসছে, মাঠ আসছে, কোনো পাহাড় নেই, কোনো গর্ত নেই, কোনো পাথর নেই, তাই না? একই রকমের সবুজ, একই রকমের সবুজ। যদি বলতাম ধূসর আসছে, মাঝে মাঝে বালিয়াড়ি, মাঝে মাঝে মরুভূমি, তাহলে তো বৈচিত্র্যটা আসে। তো মনোটোনাস বটেই, কিন্তু ভ্যারিড কেন? ওই ধান ক্ষেতের ভিতরে 3 রকমের বিষয় আছে, এই নদীর ভিতরে কয়েক রকমের বিষয় আছে, পশু পাখি আছে, তাদের ভিতরেও, গ্রামের মধ্যেও বৈচিত্র্য আছে। ওইটা দেখার চোখ থাকতে হয়। বাইরে থেকে মনে হতে পারে এটা বোধহয় একই রকমের, তা কিন্তু নয়। আমি নিজে, আপনি বাংলাদেশের ট্রেনে যাওয়াটা এই জন্য সবচেয়ে আনন্দের ছিল। একসময় ট্রেনে গেলে বৈচিত্র্যটা ধরা পড়ে, যে হঠাৎ করে সরিষা ক্ষেত চলে আসলো অক্টোবর মাসে যদি কেউ যাই আমরা, বা হঠাৎ করে একটা বিল চলে আসলো। বিলের জীবনটা, আমি তো, তার কারণটা হচ্ছে উনি প্রকৃতিকে এই ওয়ার্ডসওয়ার্থের মতো শুধু গাছপালার সমষ্টি হিসেবে দেখেননি, তিনি প্রকৃতির ভিতর মানুষকে স্থান দিয়েছেন, যার জন্য এই ভ্যারাইটি শুধু প্রকৃতি তৈরি করেনি, মানুষের জীবনও ভ্যারাইটিটা তৈরি করেছে। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। আমি মনে করি যে তার দৃষ্টিকোণ দিয়ে বাংলাদেশটাকে যদি দেখি, তার দৃষ্টি দিয়ে, তাহলে আমরা ওই ভ্যারাইটির বিষয়টাকে শুধু প্রকৃতির বিষয় নিয়ে হিসাব না করলেই ভালো। প্রকৃতি মানুষের যে একটা যোগসূত্র আছে বা একটা সমীকরণ আছে, সেই সমীকরণের বৈচিত্র্যের কারণে তাকে বেশি বিচিত্র মনে হচ্ছে। এমনি মনে হয় যেন আপাতত বিপরীতার্থিক, কিন্তু আসলে মনোটনির ভিতরেও একটা ভ্যারাইটি থাকে, সেটি তিনি দেখাবার চেষ্টা করেন। এবং আপনি মানুষের সাথে যে কানেক্ট করে দিলেন, দারুণ স্যার, খুবই চমৎকার। আমি মনে করি তিনি মানুষ ছাড়া প্রকৃতিকে দেখেন না, তা তো দেখেনি, এবং খুব মানুষ সংলগ্ন ছিলেন নিশ্চিতভাবে। স্যার, আরেকটা জায়গা খুব ছোট করে হলেও, যদি আপনি, যেহেতু স্যার শিক্ষাবিদ, আপনি শিক্ষার বিষয় নিয়ে বিস্তর ভাবনা করেন, একটি বিষয় আপনি স্যার বলেছেন যে দর্শনগত জায়গাটা, যে আমি কোনো রকম পরীক্ষা পাশ করে আমার একটা চাকরি জোটাতে হবে, এটা একটা দিক। আরেকটি হচ্ছে যে স্যার ফল্টি এক্সামিনেশন সিস্টেম, যেটি হচ্ছে যে একটি লাইন উনি লিখেছেন, আমি প্যারাফ্রেজ করছি, মুখস্থ বিদ্যা মোটামুটি থাকলেই এখানে উতরে যাওয়া যায়।
স্যার এই এই জিনিস এত আগে কেমন করে ওই রকম অবস্থায় দেখতে পেলেন? আপনার কাছ থেকে একটু শুনি, আমার খুব ইয়ে তার কারণ লেগেছে। তিনি যে ঐতিহ্যে পড়াশোনা করেছেন, সেখানে পরীক্ষাটা মোটেও গুরুত্বপূর্ণ। এটি পাশ করতে হয়, কিন্তু পরীক্ষাতে যাওয়ার আগে তার মানসিক বিকাশ কতখানি হলো, তার ভাষাগত দক্ষতা কতখানি বাড়লো, তার সংস্কৃতি চিন্তাটা কতখানি জাগ্রত হলো, এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনেকে ভুল করে অক্সফোর্ড অফ দ্য ইস্ট বলে। এটি কিন্তু এই জন্য নয় যে আমরা অক্সফোর্ড বনে গেছি, তা কিন্তু মোটেও নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয় পাশাপাশি সময়ে তৈরি হয়েছিল। এই দুটি বিশ্ববিদ্যালয় 1921 সালে 3টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল এই দেশে আশেপাশে। একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা শান্তিনিকেতন রবীন্দ্রনাথের, আর একটা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়। তার ভিত্তি কিছুদিন আগেই ছিল, ওই দিন আত্মপ্রকাশ করলো বিশ্ববিদ্যালয়। এই এলাহাবাদ এবং ঢাকা তৈরি হয়েছিল অক্সফোর্ড মডেলে, অর্থাৎ টিউটোরিয়ালটা ছিল ছাত্রী শিক্ষকের একেবারে সান্নিধ্যে আসার একটা উপায়। পাশাপাশি এই পরীক্ষা পদ্ধতিটাও টিউটোরিয়ালকে কেন্দ্র করে কিছু মূল্যায়ন হতো। আমি তো মনে আছে, আমি যখন টিউটোরিয়াল করতাম তাতে ভালো করার জন্য চেষ্টা করতাম যাতে ওর এটা যোগ হয়। তারপর ভাইবা, এই ভাইবাটা কিন্তু অন্যান্য কোনো ইউনিভার্সিটিতে ছিল না, এটা অক্সফোর্ড মডেলের। এই সবের সম্মিলনে ছিল, এবং সেখানে ছিল বিভিন্ন ছাত্রছাত্রী, তাদের ডিবেট করবে, তারা নাটক করবে, বিষয়গুলিও তাদের মানস গঠনে সাহায্য করবে। তিনি যখন দেখলেন আমাদের এই নাটক করার উৎসাহ আছে, টিউটোরিয়ালে ভালো চিন্তা করে, কিন্তু শেষ বিচারে ওই পরীক্ষায় বসতে হয়, পরীক্ষার প্রশ্ন। তিনি বলতেন যে পরীক্ষার একটা বিষয় আমি এত প্রশ্ন করেছি আমি নিজেও গুনে রাখতে পারিনি, এত কষ্ট লাগে একটা বিষয় এত প্রশ্ন তৈরি করব আমি কিভাবে। তো এই করতে করতে তিনি দেখলেন আমরা পরীক্ষা কেন্দ্রিক হয়ে গেছি। ওই যে বললাম, যতীন সরকার বলেছেন আমরা পরীক্ষার্থী তৈরি করছি, তিনি বিষয়টাকে একেবারেই গুরুত্ব দিতে চাননি। খেয়াল করে দেখুন, এটি আমরা এখনো চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সত্যি সত্যি অক্সফোর্ড হতে চায়, তাহলে তার এই পরীক্ষা পদ্ধতির আমূল সংস্কার প্রয়োজন। তার টিউটোরিয়াল পদ্ধতি আবার ফিরিয়ে আনতে হবে, তার ভাইভা বসিটাকে অনেক বেশি গতিশীল করতে হবে, এবং তার পাঠ্যক্রমে ক্রমান্বয়ে অনেক বেশি সংস্কৃতির উপাদান ঘটাতে হবে, যোগ করতে হবে, সন্নিবেশিত করতে হবে। একজন দর্শনের ছাত্র পদার্থবিজ্ঞান সম্পর্কে কেন জানবেন না কিছু? একজন ব্যবসায়ের ছাত্র কেন তিনি বাংলা সাহিত্য পড়বেন না কিছুটা? তো এই যে লিবারাল আর্টস এডুকেশন যাকে আমরা বলি, সেটি মানুষের চিত্তটা গড়ে দেয়। এর ফলে পরীক্ষা নিলাম কিসে এটি গুরুত্বপূর্ণ হয় না, বরঞ্চ তিনি উপযুক্ত হলেন কিনা জীবনের জন্য বা জগতের জন্য সেটি গুরুত্বপূর্ণ হয়। ওই সৃজনশীল কিনা, তিনি উদ্যোগী কিনা, তিনি নিজে নিজে ভাবতে পারেন কিনা, তিনি নিজেকে আবিষ্কার করেছেন কিনা, তার সক্ষমতা তৈরি হয়েছে কিনা, তিনি জগতের জন্য জীবনের জন্য তৈরি হয়েছেন কিনা, চাকরি বাজারের জন্য তৈরি হতে চলবে না। তো আমরা এটাকে সত্যি বলছি, আমরা ওই চাকরি বাজারের জন্য একটা কারখানা হিসেবে বিশ্ববিদ্যালয়গুলিকে তৈরি করেছি। এটি তিনি দুঃখ পেয়েছেন, মেডিওকার করছেন। মেডিওকার মানে একেবারে সামান্য মানের একজন শিক্ষার্থী তৈরি করে আমরা বাজারে ছেড়ে দিচ্ছি, তিনি সেটি একেবারেই পছন্দ করতেন। তো যখন 72 সালে এসে তিনি দেখলেন আমরা সেখানে কোনো পরিবর্তন করিনি, উনি খুব কষ্ট পেয়েছিলেন। হ্যাঁ, এবং স্যার সবচেয়ে মানে উল্লেখযোগ্য যে সময়টা উনি অবলোকন করেছেন, যেটা আমাদের বোধোদয় হয়তো অনেক পরে হয়েছে। স্যার আরেকটা জিনিস আমার একটা জায়গায় পড়তে গিয়ে মনে হয়েছে যে এরকম অনেক এজি স্টকের যে অবদান, সেখান থেকে হয়তো আমরা সুফল এখনও কিছুটা ভোগ করছি। আমি স্যার এই প্রেক্ষিতে আপনাকে একটু বলতে চাই যে 47 দেশ ভাগের পরপর যে ইসলামিসাইজ করবার যেই প্রক্রিয়া চলছিল এবং সিলেবাস এবং কারিকুলাম ইত্যাদিতে, সেখানে বোর্ড মিটিংগুলোতে একটা যুদ্ধ রণক্ষেত্রই লিখেছেন এজি স্টক, এবং তিনি সেকুলারিজম, মাইনরিটি রাইট এবং একাডেমিক স্ট্যান্ডার্ড, এই তিনটি বিষয় বারবার এসেছে। এই জায়গায় তার অবস্থানটা এই কারণেই আপনার কাছ থেকে আমি শোনাতে চাইব আমাদের দর্শক শ্রোতাদের, কারণ এর সুফলই কিন্তু আমরা ভোগ করেছি, করছি এখনো। হ্যাঁ, তিনি যখন আসেন এটা তো তার স্বভাব সিদ্ধ ছিল। তিনি যে ঐতিহ্য থেকে এসছেন, একটা অসাম্প্রদায়িক উদার চিন্তার ঐতিহ্য থেকে, এবং উপনিবেশ বিরোধী এবং সাম্রাজ্য বিরোধী চিন্তা থেকে, কিন্তু তিনি যাদেরকে পেলেন দেখুন তারা আগে থেকেই সেই ঐতিহ্যের অনুসারী। অর্থাৎ তিনি যেটি পেয়েছেন সেটি আমরা একটা অংশ বাঙালির
সেটি নিরন্তর চর্চা করে গেছে। তিনি কখনো বলেননি যে খুব বেশি বাঙালি ওই পাকিস্তানিদের এই ফাঁদে পা দিয়েছে। যেমন খান সারোয়ার মুর্শিদ বা মনির চৌধুরীর কথা তিনি লিখেছেন। খান সারোয়ার মুর্শিদ তো শিক্ষক ছিলেন, তিনি তো সবসময় অসাম্প্রদায়িক চরিত্রের একজন মানুষ ছিলেন। তিনি শিক্ষায় সাম্প্রদায়িকতাটাকে কখনো জায়গা দিতে চাননি। তো তার ঐতিহ্য তো আমরা গ্রহণ করছি। তার মানে এই যে স্টকশেটের গুরুপত্তন করেছেন সেটি বলা যাবে না। তিনি বরঞ্চ এসে দেখে খুব আনন্দ পেয়েছেন যে এখানে এই চর্চাগুলি চলছে, এটিকে আমি আরো উৎসাহিত করতে চাই। কিন্তু পাকিস্তানি যে পদ্ধতি সেখানে চালু করেছে, সে ওই যে বাংলা ভাষাকে আর আরবি হরফে লেখার একটা উদ্দেশ্য, কারণ তাহলে ওই বাঙালি আর পশ্চিমবঙ্গের মানুষের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়ে যাবে, কাজে বাঙালির ঐক্য আর প্রতিষ্ঠা হবে না। স্বাধীনতার পরপর ওটা একটা ভয় ছিল, যাই হোক। আর দ্বিতীয় হচ্ছে পাকিস্তানিদের সঙ্গে তারা নৈকট্য পাবে, কারণ পাকিস্তানিদের উর্দু হচ্ছে সেই ওই আরবি হরফে লেখা। এই ধরনের চিন্তা ভাবনা তিনি বলতেন এগুলি খুব স্থূল এবং একসময় খুব শিশু সুলভ চিন্তা, কিন্তু এটি কিন্তু অনেকেই খুব গুরুত্বের সঙ্গে নিয়েছেন। কিছু বাঙালিও সেখানে যুক্ত ছিলেন, দুর্ভাগ্যের বিষয়, কিন্তু তারা খুব একটা ফালে পানি পাননি। তো যে জিনিসটা আমাদের মনে হচ্ছে এখন, যে প্রশ্নের উত্তরটা দেই, ঐতিহ্যটা ঢাকা বিশ্ববিদ্যালয় হারায়নি, কিন্তু সাম্প্রদায়িক করার বহু চেষ্টা বাংলাদেশে হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, আগামীতেও হবে, কিন্তু কেউ বলতে পারবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সমাজ সেটি কখনো মেনে নিয়েছে। ওইটা এজি স্টক পরে বুঝতে পেরে তিনি একটা হতাশ হয়েছেন যে এখনো কেন তাদেরকে এই মাল সামান মাথায় নিয়ে ঘুরতে হবে, যে এখনো কেন তাদেরকে সংগ্রামে নামতে হবে। তিনি অতটা বোঝেননি যে আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ বসে আছে যারা এই বিপদাপন্ন অবস্থা তৈরি করতে পারে, কিন্তু আমরা সেটা বুঝতে পেরেছি। আমি তো ছাত্র ছিলাম, পরে আমি শিক্ষক হলাম, আমি টের পেয়েছি যে আমাদেরকে এই সংগ্রাম থেকে কখনো বিচ্যুত হতে দেওয়া যাবে না, এখনো সেই সংগ্রামের প্রয়োজনীয়তাটা আছে। তো যাই হোক, আমি এখনই বলিনি, একজন প্রশ্ন করেছেন আমাকে, আমি খুব চট করে পড়তে পারলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় আরো উন্নত করার উপায়টা কি। খুব সহজ। প্রথমত আমাদের বাজেটের শিক্ষার বরাদ্দ বাড়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ছাত্র এবং শিক্ষক রাজনীতিকে দলীয় রাজনীতির প্রভাব মুক্ত করতে হবে। রাজনীতি মুক্ত করতে হবে কথাটা অত্যন্ত ভুল এবং একটা গর্হিত অপরাধ বলে মনে করি, কারণ রাজনীতি হচ্ছে সেই জিনিস যেটি সমাজের গতিশীলতা তৈরি করে, এবং রাজনীতি হচ্ছে যে বহু মানুষের পক্ষে কিছু মানুষ সবসময় কথা বলে, সব মানুষের একসঙ্গে এসে কথা বলার উপায় থাকে না। তো আদর্শ রাজনীতিতে যে দর্শনগত যে অবস্থানে আমরা রাজনীতিকে দেখতে চাই, সে রাজনীতিতে গণমানুষের সমর্থনটা সবসময় থাকে এবং তাদের অংশগ্রহণটা নিশ্চিত থাকে। তো আমি সেই রাজনীতি যদি শিক্ষকরা এবং ছাত্ররা চর্চা করেন, সেটি অত্যন্ত উৎকৃষ্ট একটি চর্চা হবে এবং তাতে ওই মনুষ্যত্বের বিষয়টা গুরুত্ব পাবে। এবং এই যে বললাম মানুষের বৈষম্য থেকে মানুষকে মুক্ত করা, অনেক বড় বড় কাজ তখন বিশ্ববিদ্যালয়কে করতে হবে। বিশ্ববিদ্যালয় যে পাবলিক প্ল্যাটফর্ম, আর এই বিশ্ববিদ্যালয়ের চরিত্র পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয় থেকে আলাদা, এটিও মনে রাখতে হবে। এবং এখানে যদি আমি বাজেট বরাদ্দ তো বাড়িয়ে দিই, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনটা সুনিশ্চিত হয়, যদি আমাদের ভাইস চ্যান্সেলর নিয়োগে নির্দলীয় কার্যক্রম চলতে থাকে, মেধার সমন্বয় ঘটে, যদি দলের বিবেচনায় আমি একজনকে নিয়োগ না দিই, যদি বিবেচনাটা হয় মেধা এবং তার যোগ্যতা, যদি আমি শ্রেণীকক্ষগুলিকে একটু ছোট করে আনি, এখন তো 165 জনের ক্লাস নিতে হয়, সেটি তো একটা অমানবিক বিষয়। যদি আমি 30 থেকে 40 জনের মতো ছাত্রছাত্রীকে পড়াই, যদি প্রত্যেক ছাত্রছাত্রী তাদের সক্ষমতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়, যেমন যার সক্ষমতা নাই তাকে বিশ্ববিদ্যালয়ে একটা ল্যাপটপ দিল, সংযুক্তি সহ ইন্টারনেট, একটা হলে থাকার ব্যবস্থা করে দিল, তাকে একটা পয়সাও দিতে হবে না, কোনো বেতনও দিতে হবে না। যদি ওই বিষয়গুলি আমরা নিশ্চিত করতে পারতাম, যদি বিজ্ঞান শিক্ষাটাকে আমরা গতিশীল করতে পারতাম, যদি আমাদের সকল শিক্ষার পিছনের অংশটা থাকতো সংস্কৃতি, ভাষা এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা, যদি আমরা বাংলা ভাষার পাশাপাশি আরেকটা ভাষাকে খুব গতিশীলভাবে শিক্ষা দিতে পারতাম, তাতে বিশ্বের সঙ্গে আমাদেরকে তর্ক করা, যুদ্ধ করা, তার ভাষাটা হচ্ছে ইংরেজি, যদি সেখানে আমাদের গতিশীলতা থাকতো, যদি আমরা সমানে তাদের সঙ্গে বসে ওইভাবে তাদের যুক্তি দিয়ে তাদের খণ্ডন করতে পারতাম, যুক্তি অযুক্তিগুলি, তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয় একসঙ্গে মাথা তুলে দাঁড়াবে। এটি বলার পর আমি বলি এটি অসম্ভব কিছু না। তার জন্য একটা রাজনৈতিক সংকল্প, একটা রাষ্ট্রীয় সংকল্প, একটা সামাজিক সংকল্প থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রস্তুত,
যদি রাজনীতি চলে যায় তাহলে দেখা যাবে যে বিশ্ববিদ্যালয় নিজেই নিজের সমস্যাগুলি সমাধান করে। যখন সামাজিক সংকল্প তৈরি হবে, সমাজ, ওই যে টাউন অ্যান্ড গাউন বললাম, এটি তিনি অবাক হতেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় বলতে বাংলাদেশ, বাংলাদেশ বলতে ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন তো অনেকগুলি বিশ্ববিদ্যালয়, তাই সেই বিষয়টা আমরা নিশ্চিত করতে পারতাম। এটি অসম্ভব কিছু নয়, কিন্তু তার জন্য যথেষ্ট বরাদ্দ দিতে হবে যাতে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যের কাছে হাত পাততে না পারে। আর যদি আমাদের শ্রেণীকক্ষ গতিশীল হয়, ল্যাবরেটরি ইত্যাদি, বিজ্ঞানাগার ইত্যাদি সব থাকে, গ্রন্থাগারে সর্বশেষ বইটা অন্তর্ভুক্ত হয়, যদি প্রত্যেক ছেলে মেয়ের হাতে যত রকমের প্রযুক্তির সুবিধা আছে পৌঁছে দিতে পারি, তাহলে তো আমি মনে করি না যে এই দেশের গতিশীলতার কোনো অভাব। একটা জিনিস বলে শেষ করি এই প্রশ্নটা। একটা বিষয় ফিজিক্সে বলা হয়, আমার যারা এখানে, আমি নিজে ফিজিক্স পড়েছি, ফিজিক্সটা আমার খুব প্রিয় একটা বিষয় ছিল, কেমিস্ট্রিও। ফিজিক্সে আছে ক্রিটিক্যাল ম্যাস। যেমন আপনি যদি বিস্ফোরণ ঘটাতে চান, একটা শক্তির প্রয়োজন হবে, যে শক্তিটা একটা ক্রিটিক্যাল ম্যাস তৈরি হলে তখন সেটি সক্রিয় হবে। আমি দেখতে পাই আমাদের তরুণদের ভিতর সেই ক্রিটিক্যাল ম্যাসটা তৈরি হচ্ছে। একটু সহায়তা করলে সেই ক্রিটিক্যাল ম্যাস তৈরি হয়ে যাবে, তখন এই দেশটাকে আপনি খুব বেশি দিন আটকে রাখতে পারবেন, সম্ভব নয়। কলসিন্দুরের মেয়েরা 10 বছর আগে কয়েকটা মেয়ে একজন শিক্ষকের অনুপ্রেরণা একটা বল নিয়ে মাঠে নামলো। আজকে দেখুন বাংলাদেশের মেয়েরা এখন গিয়ে ইরানের মেয়েদের সঙ্গে ফুটবল খেলছে, তাজিকিস্তানের মেয়েদের সঙ্গে শক্তি সামর্থ্যে তারা বহুদূর এগিয়ে। একজন আমাকে হতাশ হয়ে বললো, আছে দেখুন 5টা গোল খেলো। আপনি 5টা গোল খেলো? 5টা থেকে 4টা গোল খাবার এই দূরত্বে আসতে এই তাজিকিস্তানে লেগেছে 10 থেকে 20 বছর, আর আমাদের মেয়েগুলি লেগে 5 দিন। ফলে প্রশংসাটা করুন, শুধু হতাশা প্রকাশ করলে চলবে না, তাদের সক্ষমতাটা তৈরি করার ব্যবস্থাটা করে দিন। এই প্রত্যেকটা মেয়েকে যদি আমি বেতন দিতে পারতাম, যেটা ইংল্যান্ডের, আমেরিকার একটা ফুটবল ক্লাবের একটা মেয়ে কত বেতন পায়, অকল্পনীয় রকম, যদি তাকে আমি 2 লক্ষ করে টাকা দিতে পারতাম প্রতি মাসে ফুটবল খেলার জন্য, তখন ফুটবল তার ধ্যান জ্ঞান সব হয়ে যেত। এই সক্ষমতা নিয়ে মেয়েগুলি তখন এই ইরানকে হয়তো 2-0 গোলে হারাতে পারবে, যদি আমি সেই ব্যবস্থাটা করে দিতে পারি। কিন্তু আমার ভালো লাগে তারা শিখছে বলছে। ইরানের মেয়েরা তখন খেলা শেষে তাদেরকে বুঝিয়েছে তোমাদের এইখানে দুর্বলতা আছে। এটি হচ্ছে একটা ভ্রাতৃসংঘ, কিন্তু খেলোয়াড়দের একটা ভ্রাতৃসংঘ থাকে, সেই ভ্রাতৃসংঘেই তারা বুঝে ফেলেছে যে আমাদের সক্ষমতার অভাবটা কোথায়। কিন্তু আমরা কি, সমাজ কি তাদের সাহায্য করছি, নাকি তাদেরকে আমরা মাঝে মাঝে দুও করছি, এটিও খেয়াল রাখতে হবে। কাজে সক্ষমতাটা থাকলেই চলবে না, সক্ষমতাকে সামর্থ্য দেয়া, সক্ষমতাকে সমর্থন করা এবং সক্ষমতার বৃত্তটা আরো বাড়িয়ে দেওয়ার জন্য সমাজটা কি করছে এটাও তো ভাবতে হবে। আমি শুধু হতাশ হই, কিন্তু আমি কি করেছি আমাকে প্রশ্ন করতে হবে না। আপনি হতাশা কাটিয়ে ওঠার জন্য কি করেছেন বলুন? এই মেয়েদের টিমের জন্য আপনি কিছু করেছেন? একটা মেয়ে বিপন্ন অবস্থায় ছিল, তাকে কি আপনি সহায়তা করার চেষ্টা করেছেন? খালি ফল পেতে চান, গাছের চারা রোপণ করে আপনি ফলের আশায় বসে থাকেন, তার পরিচর্যা করতে হবে না? একদম। এই বিশ্ববিদ্যালয় তো পরিচর্যার জায়গা, সেই জায়গাতে আমরা সার দিচ্ছি না, পানি দেওয়ার ব্যবস্থা করছি না। রবীন্দ্রনাথ ঠাকুর দারুণ একটা কথা বলেছেন, আমাদের পিপাসাও আছে, আমাদের জলও আছে, কিন্তু আমাদের তেষ্টা নিবারণ করতে পারছি না। আচ্ছা, এটা কি ধরনের কথা? আমার পানি আছে, আমার তেষ্টাও আছে, পানিটা যে আমি খাবো সেই সক্ষমতা আমি অর্জন করতে পারছি। তিনি কবে বলেছেন? সেখান থেকে আমরা কি খুব বেরোতে পেরেছি? তো আমি মনে করি আমাদের গতিশীল না হলে এই পানি এবং তেষ্টা, এই ঝরা হাওয়ার পুরো বাড়িটা তো মেলাতে হবে। এই মেলানোর দায়িত্বটা কাদের? আমাদের, শিক্ষকদের, আপনার। আপনি একটা এই ওয়েবসাইট পরিচালনা করছেন, আপনার কথা 500 মানুষ শুনছে। আমার এখানে, আপনার এখানে যারা আসেন প্রত্যেকের, এই যে আমরা তরুণ যারা কথা সাহিত্যিক আছে তাদেরও, তাদেরকে যদি সবাই যদি আমরা আমাদের ভূমিকাটা পালন করি, যদি আমরা টাকার লোভে ওই আমাদের অনেক বড় বড় খেলোয়াড় দেখেছি ওই নানান ধরনের ই-কমার্স সাইটের ফাঁদে পা পড়েছেন, বেচারাদের দোষ দিয়ে লাভ নেই, কিন্তু তাদেরও তো একটা চিন্তা ভাবনা করা উচিত যে আমার মুখ দিয়ে যখন কথাটা বেরোবে মানুষ বিশ্বাস স্থাপন করবে। একজন মানুষ যখন বিশ্বাস স্থাপনের জায়গায় চলে যায় তখন তার দায়িত্বটা হয় তিনি সত্য মিথ্যা প্রভেদটা মাথায় রেখে কাজগুলি করবেন। এখন ফারহানা, আপনি যদি এই আপনার এই প্ল্যাটফর্মে এমন মানুষকে সংযুক্ত করেন যিনি কিছু বিদ্বেষ ছড়াচ্ছেন নানানভাবে, তখন কিন্তু আপনি একটা ভুল বার্তা পাঠাবেন আপনার শ্রোতাদের কাছে যে দিস ইজ অল রাইট ক্রিয়েটিং ডিভিশনস। বা কেউ যদি কোনো মেয়েকে খাটো করতে চান, বা তরুণ লিখছে বলে তাকে বাদ দিয়ে দিলেন, একটা বই না পড়ে বলেন আরে কি তরুণরা আজকাল লিখছে। আর আমি তো মনে করি তরুণদের মতো লেখার শক্তি অনেকেরই নেই।
কোথায় শক্তির অভাব, কোথায় আপনার পড়ার শক্তি নেই। তো পড়ার শক্তিটা আগে অর্জন করুন, তারপর আপনি তরুণদের বই পড়ে তর্ক করুন। আপনার মতো এই সুখপাঠ্য বিষয় তারা লিখছে না, তো আপনি তার উপর চেতে গেলেন, এটা তো ঠিক নয়। একটা ঔদার্য থাকুক আপনার ভিতরে। ঔদার্য কোত্থেকে আসবে? সংস্কৃতি থেকে। সংস্কৃতির চর্চা কি আপনি করেন? বাড়িতে বই রেখেছেন? গান শুনেন কখনো? একটা পত্রিকা পড়ে বুঝতে পারেন গরিব মানুষ কোথায় কিভাবে আছে? এইভাবে আমার মনে হয় জগৎটা আমাদের। তবে আমি আবারও বলি ওই ক্রিটিক্যাল ম্যাথস কথাটা আমার খুব গুরুত্বপূর্ণ। ফিজিক্সের একসময় খুব সামান্য ছাত্র ছিলাম, এখনো মাঝে মাঝে পড়ি, অবাক লাগে যে বিজ্ঞানের সঙ্গে আমাদের এই জীবন দর্শনের কোথাও যেন কোথাও একটা মিল আছে। যদিও বিজ্ঞান খুব ডিপেন্ডেন্ট অন বিগ ক্যাপিটাল, বিগ ইনভেস্টমেন্ট, পুরুষতান্ত্রিক হয়ে গেছে বিজ্ঞান, যাই হোক, কিন্তু বিজ্ঞানের কিছু বিষয় আছে আমাদের মাথায় রাখলে বোধহয় আমরা ভালো করতে পারি। এই জন্য তো বিজ্ঞান মনস্কতা বলছেন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন 1905 সালে লিখেছেন সেই বইটা। সেখানে তিনি বলছেন পুরুষরা যুদ্ধ করে তাদের মাসল দিয়ে, ব্রন দিয়ে, ব্রন মানে হচ্ছে মাসল, আর মেয়েরা যুদ্ধ করবে তাদের ব্রেন দিয়ে। মেয়েরা মানুষ মারবে না, পুরুষরা মানুষ মারে। মানুষ না মেরেও বিজ্ঞানের সাধনা করে মেয়েরা মুক্তি পেতে পারে। কথাটা কবে বলেছেন? 1905 সালে। আজকে 100 বছরের বেশি হয়ে গেল। এই বিজ্ঞান সাধনায় মেয়েদেরকে আমি উৎসাহিত করতে পারছি। বিশ্ববিদ্যালয়ে এসে বিশ্ববিদ্যালয়গুলি এই সাধনার ক্ষেত্র হওয়া উচিত। সেটি সম্ভব আছে, কারণ প্রত্যেকের ভিতরে একটা অ্যাওয়ারনেস তৈরি হয়েছে। আমি তরুণ শহর কমিটির দিকে তাকে অসম্ভব আশাবাদী হই। একেবারে তরুণ, অনেক কষ্ট করে তারা চাকরি বাঁচিয়ে রেখেছে, কিন্তু তারা প্রতিবাদী। প্রতিবাদী মানে তারা হিংসা উৎপাদন করছে না, রাগ দেখাচ্ছে না, ব্যক্তিগত জীবনে অসম্ভব নিরহংকারী। প্রতিবাদী কোথায়? অন্যায়ের বিরুদ্ধে, অপচর্চার বিরুদ্ধে। এদেরকে আমার মনে হয় ভবিষ্যতের ক্রিটিক্যাল ম্যাসে, they will lead the critical mass and contribute to the rethinking and reforming of the society. The old just cannot continue in this current situation. I don't think ওই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই কলসিন্দুরের মেয়েগুলি তো আমাদের পথ দেখিয়েছে। গার্মেন্টসে যে মেয়েগুলি আসলো তাদের ট্রেনিং কোথায় ছিল? অথচ যখন স্টাডি হলো, একটা নিরীক্ষা করে দেখা হলো, প্রত্যেকটা গার্মেন্টসে যে তখন মারাও কাজ করতেন। এখন তো মারা বোধহয় তাদের গোপন রাখতে হয় তাদের বৈবাহিক সম্পর্ক, আমি জানি না। এই গার্মেন্টস সেক্টরটাকে আমাকে আরো ভালোভাবে পড়তে হবে। একটা মেয়ে দেখা গেল তার প্রথম বিনিয়োগ কোথায় জানেন ফারহানা? তার প্রথম বিনিয়োগ সন্তানের শিক্ষা, বৃহত্তম বিনিয়োগ। হ্যাঁ, তো যখন একজন গার্মেন্টস পোশাক শ্রমিক, যার কোনো শিক্ষা নাই, তার কোনো রকমের প্রশিক্ষণ নেই, কিন্তু তার ভিতরে একটা সংস্কৃতি আছে যে আমার মেয়েটাকে, আমার ছেলেটাকে আমি বড় বানাবো। তো শিক্ষায় বিনিয়োগ যে জাতি প্রথম করে, সেই শিক্ষায় বিনিয়োগ করা জাতি শিক্ষায় কেন পিছিয়ে থাকবে? এটি আমার প্রশ্ন। একদম শেষে আমার একটা ব্যক্তিগত অনুরোধ, যদি হাতের কাছে বইটা থাকে স্যার, ওই যে স্টক যখন বিদায় নিচ্ছেন, আমি জানি না এই মুহূর্তে আপনি খুঁজে পাবেন কিনা, সেই জায়গায় একটা অংশ আছে, আমি এটা পড়তে চাইছি না স্যার, আমি চাইছি আপনি আপনার মুখ থেকে শুনুন। না স্যার, না, লাইক আব্দুল, এখান থেকে স্যার একটা ছোট্ট প্যারা খুব মানে টাচ করে যায়। ওনার যে একটা এমপ্যাথি, ওনার যে একটা, ভালো হয়, কারণ আমি আর কত পড়বো, আপনি শুনি স্যার আপনার মুখ থেকে হয়তো শুনতে চাইবে। আচ্ছা, like Abdul, colleagues and students seemed to know what I had vaguely surmised, that the stars were against my staying, but they made me feel that I would be missed from their world. It is the way with departures. I was going of my own choice, but it began to seem incredible that I had chosen to leave so much good comradeship, so many shared enthusiasms. But the train screamed, shuddered, and moved, and the fading crowd on the platform faded out of sight. কি অসাধারণ না এটা? মানে তার একটা মনে হচ্ছে যেন একটা সিনেমার দৃশ্যের মতো। একটা আমি স্যার ওই দৃশ্যকল্পই পেয়েছি, এবং খুব মানে ক্লাসিক চলচ্চিত্রে ধ্রুপদ একটা ছোঁয়া পেয়েছি স্যার। একটা জিনিস স্যার আপনাকে সাক্ষী রেখেই পড়ি। সঞ্চালক শিউলি আপাকে অনুরোধ, স্যারকে নিয়ে সৈয়দ মুস্তফা আলীর কোনো বই, দেশে বিদেশে পঞ্চতন্ত্র কিংবা গুরুদেব ও শান্তিনিকেতন নিয়ে আলোচনার ব্যবস্থা করলে আনন্দিত উপকৃত হব। আপনাদের সবাইকে আমি সাক্ষী রেখে বলছি, আমি স্যারের কাছে বার্তা পৌঁছে দিয়েছি, স্যারের সাথে আমার পরে এটা নিয়ে কথা হবে। ঠিক আছে, 3-4 মাস যায়, তারপরে আমি হ্যাঁ 3-4 মাস গেলে আমরা জি জি স্যার, এটা কারণ তার সান্নিধ্যে আমি এসেছি।
জি এবং তার সেই রসবোধের আমি সাক্ষী। জি ব্যক্তিগতভাবে আমার মায়ের আপন মামা, তো সেই অর্থে যিনি তখন ঢাকায় ফিরে আসলেন, তখন তো আমরা একটা তার নাতি বাহিনী, তার ভাগনা ভাগ্নি বাহিনী, ভাতিজা বাহিনী বিশাল। তো আমরা যেতাম, তার সঙ্গে দেখা হতো, তিনি আমাদেরকে অনেক গল্প করতেন। যখন তিনি বুঝে ফেললেন আমার একটা সাইকেল আছে, তিনি আমাকে বললেন যে, আস্তে করে বললেন, আচ্ছা এই সুতি কাবাব আছে পুরনো ঢাকায়, জানিস তো? এখন জানি। বলছি নিয়ে আসবে, আর তোর নানিকে যেন জানতে না দিস, যাবে আর আসবে, নানি যেন না জানে। তা আমি নিয়ে গেলাম, তারপরে একটা ব্যাগের মধ্যে করে তখন ওই 1 নম্বর রোডে ধানমন্ডিতে থাকতেন, দুতলা বাড়ি, হলুদ রঙের ছাতে। তা আমি আমার নানিকে গিয়ে বললাম যে নানার জন্য কিছু বই নিয়ে এসেছি, একটু আলোচনা করতে যাই, তো একটু ছাতে নিয়ে যাই। রোদ, হ্যাঁ ছাতে যাওয়া তো উচিত, তার রোদ লাগানো উচিত। ছাতে গেলাম, উনি ওই না কাবাব খাচ্ছেন, নান কাতাই খাচ্ছেন, খুব খাদ্যরসিক ছিলেন। খুব বেশি খেতেন তা না, কিন্তু ওই বলতে বলতে অনেক গল্প করতেন। আর আমরা কাজিনরা কয়েকজন মিলে মাঝে মাঝে কথা বলতাম তার সঙ্গে, এবং তাকে একটু কথা বলতে দিলে আড্ডার মেজাজে তিনি কথা বলতেন। তিনি কথা প্রিয় মানুষ ছিলেন, কথা বলতেন। কাজে তাকে নিয়ে আমি এই কথাগুলি অনেকটাই বলতে পারি যে তার বইতে যা তিনি লিখেছেন একেবারে নিখাত জীবন চর্চা হিসেবে প্রতিফলিত। এটি কিন্তু কখনো আরোপিত কোনো চরিত্র হয়ে যাননি তিনি, তিনি আগাগোড়া সেই চরিত্রই ছিলেন। একেবারে একজন পণ্ডিত, আবার একজন সাধারণ মানুষ, আর ভিতরটা ছিল শুধুই তার ভ্রমণ পিপাসু। ওই ভ্রমণ পিপাসু মানুষ, যাকে ইংলিশে বলে ওয়ান্ডারলাস্ট, এই ওয়ান্ডারলাস্ট ছিল তার। যেখানে যেতেন বেরিয়ে পড়তেন। পরে অনেকদিন পর যখন শান্তিনিকেতনে ফিরে আসলেন, কলকাতায় স্থিত হলেন, তখন তিনি কোথায় যেন একটা বিচ্ছিন্নতা চলে গেল তার জীবনে, যেন আগের সঙ্গে তার পরের একটা পার্থক্য হয়ে গেল। তারপরও আড্ডাটা থাকতো, এইগুলি তিনি আমাদের বলতেন মজা করে। আর জি এখন তো অনেক কথাই তার সম্পর্কে জানা যায়, ফলে ওই তার দেশে বিদেশে নিয়ে আমি আলোচনা করতে পারি। জি, স্যার অনেক ধন্যবাদ, এবং যিনি মন্তব্য করলেন তাকেও ধন্যবাদ। স্যার একটা বাক্যে সংক্ষিপ্ত করে বলি, আজকে প্রশ্ন সরাসরি না হলে অনেক রিমার্ক এসেছে, আপনি পরে সময় সুযোগ মতো যদি আপনার সুযোগ হয় একটু দেখে নেবেন। আমি আর অনেকে কখন স্যার, দেখেছি, কিভাবে জি দেখা স্যার যাবে? আপনি আর আমি ব্যবস্থা করে দেবো স্যার, টেকি আচ্ছা, আমি ওইটুকু হেল্প করতে পারবো। আর অনেক রিমার্ক এসেছে, অনেক স্যার কতজন দেখছেন তার চেয়েও বেশি, যেটা যে খুব এনগেজিং থাকে স্যার আমাদের, এটা আমি একটু আনন্দ নিয়ে আপনাকে জানাচ্ছি। পাঠশালা আসরগুলোতে যারা থাকেন প্রথম থেকে শেষ অবধি শোনেন এবং ওরা যুক্ত থাকেন নানা কিছু মন্তব্য লেখা, আজকেও অনেক চমৎকার মন্তব্য এসেছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের আয়োজনের আজকে শুরু থেকে সঙ্গে থেকে মতামত প্রকাশ করে প্রশ্ন করে আমাদেরকে অনুপ্রেরণা যোগালেন প্রত্যেককে। আগামীতেও একইভাবে আপনাদের সঙ্গে পাবো এই প্রত্যাশা করি। স্যার আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আমার কৃতজ্ঞতা জানাবার শেষ নেই। আপনি পরীক্ষার এই সিজনে আমি যতবার নানান ব্যাপারে বিরক্ত করেছি, যখন যেই সহযোগিতা চেয়েছি আমি খুব অকৃপণভাবে পেয়েছি, আমি অনেক অনেক গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। এবং আমি নিশ্চিত জানি আমাদের যারা আজকে শ্রোতা দর্শক তারা মোহিত হয়েছেন আপনার স্বভাবসিদ্ধ যে সরেস এবং গভীর আলোচনায়। স্যার আপনি একটা আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিন, তারপর আমি বিদায় নিচ্ছি। সবার থেকে বিদায় নিচ্ছি, যদিও আমি কাউকে দেখিনি। এটা একটা অদ্ভুত, তবে এই অনলাইন পড়াতে গিয়ে আমি বুঝলাম এটারও কোনো সমস্যা নেই। আমি ধরে নিচ্ছি আপনারা আছেন, কারণ আমার অনলাইন ক্লাসে যখন যাই তাদের মাইক্রোফোন মিউট করা, তাদের ভিডিও মিউট করা, তারা আমার ক্লাসে আছে না বারান্দায় গিয়ে তারা ফেসবুক করছে আমি জানি না, কিন্তু আমি কিন্তু লেকচার দিয়ে যাচ্ছি। ফলে আপনার, আমি যা অনেকেই মন্তব্য পড়লাম, আমি মন্তব্যগুলি আসলে যদি একটা একটা করে উত্তর দিতাম আমি খুব খুশি হতাম, কিন্তু সেই সুযোগ তো এখানে নেই। তো আপনাদের মতো শ্রোতা এবং দর্শক বলবো না, যদি শ্রোতা থাকেন তাহলে কিন্তু এই আলোচনাটা খুব আনন্দের হয়। তবে দ্বিমুখী আলোচনা হলে যদি শুনতাম, তাদের ভিডিওতে তারা যুক্ত হচ্ছেন, কথা বলছেন, তাহলে তো আনন্দটা বাড়তো। তো সেরকম সুযোগ ভবিষ্যতে হয়তো আসবে। আর ভালো থাকুন, প্রত্যেকেই সুস্থ থাকুন। আমি অনেকে আমার পুরনো ছাত্রছাত্রীকেও দেখলাম, নীরাকে দেখলাম, বোধহয় মেরুনাকে দেখলাম, তারপরে শিমুল আহসানুল হক, হ্যাঁ আরো বেশ শিমুল, হ্যাঁ কয়েকজনে। শিমুল জি স্যার। আছিল না? জি আমি আসলে দূরে থেকে সবসময়, আর অনলাইনে থেকে থেকে চোখের জন্য ঝলসে যায়, সেই সবকিছু সহজে ভালো করে পড়তেও পারি না। তো ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন, আর জি স্যার। অতিমারি কাটিয়ে উঠুন। একটু বিদায় নিলে আমরা হয়তো আরো স্বাভাবিক জীবনে চলে আসি। আর
দেখা হবে নিশ্চয়ই আগামী। জি, অবশ্যই দেখা হবে। আমিও বলছি স্যারের মতোই। সুন্দরভাবে উপস্থাপনা করলেন, খুব ভালো লাগলো। আপনার পাঠশালা এগিয়ে যাক, পাঠশালা যেন আবার উচ্চ মাধ্যমিকে না চলে যায়, মাধ্যমিকে না চলে যায়, পাঠশালায়। জি, পাঠশালায় থাকুক। স্যার অনেক ধন্যবাদ। আজকে একটি কথা না বললেই না, আমার আপনি অত্যন্ত প্রিয় শিক্ষক স্যার, আর অন্য অনেকের মতোই। আজকে একটি বিশেষ দিন, একটি বর্ষপূর্তি আসর, আমরা আরেক বছরে পা রাখতে যাচ্ছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শতবর্ষে নিবেদিত এই আসর অনেকগুলো কাকতাল একসঙ্গে হয়েছে। আমি নিজেও স্যার কিছু সময় পড়িয়েছি, আপনি জানেন। আপনি তো স্যার পুরোটা আপনার কর্মক্ষেত্রের পুরোটা সময়ই ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে। সব কিছু মিলে আজকে খুব একটা বিশেষ দিন ছিল আমাদের সবার জন্য। আমি আপনাকে স্ক্রিনে পেয়ে এই বিশেষ লগ্নে স্যার অত্যন্ত আনন্দিত বোধ করেছি। আর আমিও স্যারের মতোই বলছি সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা অতিমারী স্বাস্থ্যবিধি মেনে চলুন, বই পড়ুন, বই ভালোবাসুন, আর পাঠশালা সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী আসরে।